তিনি প্রথম ইতিহাসকে ক্রিটিক্যাল ওয়েতে দেখার, এবং ইতিহাস যে শুধু আসলে বর্ণনাই নয়, এবং এটাও যে একটা হিকমত, এটাও যে একটা বিজ্ঞান, এই কথাটা আসলে প্রথমে ইবনে খালদুন বলেছেন। তো ওইখানে এই বইয়ের শুরুতেই উনি বলেছেন যে ইবনে খালদুন রহিমুল্লাহর জন্ম হচ্ছে আরবে, কিন্তু তাকে আবিষ্কার, তাকে চর্চা করেছে আসলে পশ্চিম। আর আমি যখন অন্যের লেন্সে পড়বো, তখন আমার ধরে কিন্তু প্রথমেই তিনি যে ছবিটা এঁকেছেন ইবনে খালদুনের, সেটা আমার ভিতরে ঢুকে যাবে। প্রকৃতি ইবনে খালদুনকে কিন্তু আমি পাবো না। আসাবিদের রূপ এখন কি চেঞ্জ হয়ে গেছে, এখন আদর্শ হয়ে গেছে আসাবিয়াত, যে অমুক হচ্ছে বামপন্থী। এখন সে যে জায়গারই হোক না কেন, সে বাংলাদেশের যেখানেই হোক না কেন, সে হচ্ছে বামপন্থী। শুধু বাহ্যিক শক্তি দিয়ে আপনি কিন্তু কখনোই যুদ্ধে জিততে পারবেন না। আপনার বাহ্যিক শক্তি যতই বেশি হোক না কেন, আপনার যুদ্ধে জেতার জন্য আপনার ভেতরগত শক্তি দরকার হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুসলিম মাইন্ডস এর নতুন পডকাস্টে। আমি আপনাদের সাথে উপস্থাপক হিসেবে উপস্থিত আছি মোহাম্মদ শাহেদ হাসান চৌধুরী, রিসার্চ অ্যাসোসিয়েট অ্যাট দ্য মুসলিম মাইন্ডস, এবং আমার সাথে গেস্ট হিসেবে আছেন উস্তাদ ইমরান হোসেন নাইম। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে ইবনু খালদুন। ইবনু খালদুনকে বেছে নেওয়ার অনেকগুলো কারণ আছে। তবে যদি আমরা এদিক দিয়ে আমরা তাকাই যে আমরা আসলে ইতিহাসকে অনেকে একটা ডেড, একটা মৃত বিষয় মনে করি, এরকম একটা টেন্ডেন্সি আমাদের কাছে আছে যে আমরা ইতিহাস মানে মনে করি এখানে যুদ্ধের তারিখ, যুদ্ধের সাল থাকবে, রাজা, সেনাপতি তাদের নাম থাকবে, সাম্রাজ্য পতনের ইতিহাস থাকবে। এই চক্রটার বাইরে আমরা ইতিহাসকে খুব একটা চিন্তা ভাবনা করতে পারি না। কিন্তু আজ থেকে প্রায় 700 বছর আগে একজন মানুষ একজন মানুষ তিনি দেখিয়েছিলেন যে ইতিহাস হচ্ছে একটা লাইভ, একটা সায়েন্স, একটা জীবন্ত বিজ্ঞান। যেমন সমাজ কেন টিকে থাকে, সমাজ কেন ভেঙে যায়, একটা সাম্রাজ্য কেন গড়ে, একটা সাম্রাজ্য কেন ভেঙে যায়, কোন অদৃশ্য শক্তি যেটা একটা জাতিকে মহান করে ফেলে, কোন শক্তি একটা জাতিকে ধ্বংস করে দেয়। এই যে এই বিষয়গুলো নিয়ে আজ থেকে প্রায় 700 বছর আগে যে ব্যক্তিটি আমাদের সাথে আলোচনা করেছিলেন তিনি হচ্ছেন ইবনু খালদুন, এবং তাকে নিয়ে আজকে আমাদের পডকাস্ট। আর যেখানে তিনি আলোচনা করেছিলেন সেই গ্রন্থটার নাম হচ্ছে আল মুকাদ্দিমা। আজকের মুসলিমের পডকাস্টে আমরা সেই পর্বেই সেই ব্যাপারে আমরা জানবো। তো অলরেডি আমি বলেছি আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন উস্তাদ ইমরান হোসেন নাইম। উস্তাদ, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। জি উস্তাদ। তো ওনার ব্যাপারে যদি একটু বলি, উনি একজন মনোজ্ঞ পাঠক, বই সংগ্রহ করায় তার নেশা, পাঠে মগ্ন থাকায় তার মোহ। সেই সুবাদে তিনি ইবনু খালদুনকে পাঠ করেছেন। বিষয়ভিত্তিক পাঠে তার জ্ঞানের গভীরতা রয়েছে এবং এর পরিধি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তিনি তার ব্যাপারে যদি বলি, তিনি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, সেখান থেকে হিফজ, দাওরা ও ইফতা সম্পন্ন করেছেন। তার খেদমতের জীবন শুরু হয়েছিল মাদ্রাসায় শিক্ষকতা দিয়েই। বর্তমানে তিনি স্পিকার্স একাডেমি নামে একটি লার্নিং প্ল্যাটফর্ম পরিচালনা করছেন। তিনি দীর্ঘদিন ধরে ছাত্র জীবন থেকেই লেখালেখির সাথে যুক্ত আছেন। তার বেশ কিছু মৌলিক বই আছে, অনুবাদ করা বই আছে, যেমন বৈচিত্র্যময় কোরআন, বিয়ে ও বোঝাপড়া, কারাবাসের দিনগুলি, নববী যুগের মনের সমাজ ব্যবস্থা। এসব বই তিনি অলরেডি রচনা এবং অনুবাদ করেছেন। তো দ্যাট অ্যাপার্ট আমরা অ্যাকচুয়ালি মূল আলোচনায় ঢুকে যেতে পারি। তো আমার ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে যে আমরা যখন ইবনু খালদুনের কথা বলছি তখন মুকাদ্দিমার কথা সবার আগে আসে, কিন্তু মুকাদ্দিমা তো অ্যাকচুয়ালি পুরো কাজটা না সম্ভবত। মুকাদ্দিমা হচ্ছে সম্ভবত যে কিতাবুল ইবার, যে ইতিহাস গ্রন্থটা আছে সেটার একটা ইন্ট্রোডাকশন, একটা ভূমিকা। তো মূল বইটা কিন্তু হারিয়ে যায়নি, এখনো কিতাবুল ইবার পাওয়া যায়। কিন্তু তবুও আজকের দুনিয়ায় কিন্তু কেউ কিতাবুল ইবারের কথা বলে না, সবাই যেটা বলে সেটা হচ্ছে মুকাদ্দিমা। যেমন যদি ম্যাক্স ওয়েবার, আর্নল্ড টয়েনবি, এমনকি আধুনিক সোশিওলজিস্ট যারা আছেন তারাও বলতেছেন যে মানব ইতিহাসে সমাজ বিজ্ঞানের ফার্স্ট গুরুত্বপূর্ণ দলিলটাই হচ্ছে মুকাদ্দিমা। তো এই যে ইউনিকনেসটা মুকাদ্দিমার, যে 700 বছর আগে এসেও মডার্ন সমাজ বিজ্ঞানে যে একটা ফাউন্ডিং ফিগার হিসেবে আমরা ইবনু খালদুনকে দেখতেছি, এই ইউনিকনেসটা আসলে তিনি কিভাবে অর্জন করলেন? অর্থাৎ একজন চতুর্দশ শতকের আলেম, তিনি কিভাবে একবিংশ শতাব্দীতে এসেও আহ, সমান প্রাসঙ্গিক, এটা মূলত আমি আপনার কাছে জানতে চাই। ওকে, ফার্স্ট অফ অল থ্যাঙ্কস ফর হ্যাভিং মি হিয়ার।
আমাকে এখানে মুসলিম মাইন্ডসে আসলে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য শুকরিয়া, জাযাকুমুল্লাহ। এবং আপনাকে ধন্যবাদ উস্তাদ। এবং মুসলিম মাইন্ডসের যারা দর্শক যারা শুনছেন এবং শুনবেন তাদের সকলকেও শুকরিয়া এবং কৃতজ্ঞতা। দেখেন, আপনার প্রশ্নের উত্তর আপনি যখন শুরু করেছেন, আপনার এই পডকাস্টে যে ইন্ট্রোডাকশন আপনি দিয়েছেন, ওই ইন্ট্রোডাকশনের মধ্যেই কিতাবুল ইবারার ইন্ট্রোডাকশনের যে অনন্যতাও চলে আসছে। কিভাবে? যে কিতাবুল ইবার যেটা, এখানে তো আসলে শুধু ইতিহাসটাকে নিয়ে আসছে, বর্ণনাকে নিয়ে আসছে, কিন্তু ইতিহাস আসলে কিভাবে কাজ করে এটা নিয়ে আসছেন হলো উনি মুকাদ্দিমার মধ্যে, যে একটা ইতিহাসের এরকম কেন ঘটলো বা ওইরকম কেন ঘটলো, অথবা যে আমরা আরেকদিকে দেখি যে ইতিহাসের যে কোনো বর্ণনা, আমরা একটা ইতিহাস গ্রন্থের মধ্যে একটা বর্ণনা পেলাম, এখন ইতিহাস গ্রন্থের মধ্যে বর্ণনা পেলেই সেটা কি গ্রহণযোগ্য, এবং সেই যদি গ্রহণযোগ্য, আমরা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না, এই বিষয়টাকে আমরা কিভাবে আমরা যাচাই করব, কিভাবে বাছাই করব, এই বিষয়গুলোকে তিনি সবিস্তারে আলোচনা করেছেন এই মুকাদ্দিমার মধ্যে। এবং আমরা বর্তমান সময়ে আমরা ভূমিকা বলতে কি বুঝি, একটা 500 পৃষ্ঠার যদি একটা বই আমরা চিন্তা করি, সেখানে ভূমিকা হবে সর্বোচ্চ 10 পৃষ্ঠা বা 20 পৃষ্ঠাই হবে, কিন্তু এখানে একটা মুকাদ্দিমা এটাই হয়ে গেছে ওনার 600 পৃষ্ঠা 700 পৃষ্ঠা। এমনকি যারা পরবর্তীতে মুকাদ্দিমা নিয়ে গবেষণা করেছেন তারা বলেছেন যে মুকাদ্দিমা এটা শুধু একটা বই না, এটা হচ্ছে একটা বহনযোগ্য বিশ্বকোষ। আমরা যদি বিশ্বকোষ চিন্তা করি, একটা 100 খণ্ডের বিশ্বকোষ, তো সেটা নিয়ে তো আসলে চলতে গেলে আমাদেরকে হয় বর্তমানে পাজেরও একটা গাড়ি লাগবে, তো আগের যুগে চিন্তা করলে আমাদের একটা উট লাগবে, কিন্তু এটা হচ্ছে কি বহনযোগ্য বিশ্বকোষ। এই যে একটা উপাধি এটাকে দেওয়া হলো, এবং এই গত 700 বছর ধরে যে এইরকম একটা উপাধি এই মুকাদ্দিমা বহন করে চলেছে, এটা কিন্তু কম কথা নয়। তো এখানে মানে আমরা যে মুকাদ্দিমাটা ইতিমধ্যে আমি বলেছি যে এটা 600 থেকে 700 পৃষ্ঠার একটা বই। হ্যাঁ, তো এই বইটা নিয়ে যদি আমরা আলাপ করতে যাই, পুরো বইটা নিয়ে আলাপ করতে চাই, তাহলে আমাদেরকে কম পক্ষে না হলেও 100 সিরিজ করতে হবে, যেখানে আমরা মুকাদ্দিমা নিয়ে আলোচনা করতে পারবো। তো মোটের উপর কথা হচ্ছে যে মুকাদ্দিমা কেন এত বেশি বিখ্যাত হলো, কারণ তিনি প্রথম ইতিহাসকে যাচাই করার বা বাছাই করার বা ইতিহাসকে ক্রিটিক্যাল ওয়েতে দেখার, এবং ইতিহাস যে শুধু আসলে বর্ণনাই নয়, এবং এটাও যে একটা হিকমত, এটাও যে একটা বিজ্ঞান, এই কথাটা আসলে প্রথমে ইবনে খালদুন বলেছেন। এই জন্য ইবনে খালদুনের এই গ্রন্থটা অনন্য এবং এখনো পর্যন্ত প্রাসঙ্গিক এবং টিকে আছে। বুঝতে পেরেছি উস্তাদ। উস্তাদ, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে বাংলা ভাষায় কি মুকাদ্দিমার কমপ্লিট ট্রান্সলেশন আছে কিনা, এটা একটু আমাকে জানাবেন। হ্যাঁ, বাংলা ভাষায় একটা আছে, তবে যদি মানে সত্যের খাতিরে বলতে হয় যে আসলে ওইটা পড়ে মুকদ্দিমাকে বোঝা আসলে অসম্ভব। মানে আপনার ধরেন প্রত্যেকটা ভাষারই তো একটা মানে লেখার একটা স্টাইল আছে। তো আপনি যদি ওই 700 বছর আগের আরবিকে হুবহু অনুবাদ করেন, তাহলে তো সেটাকে আসলে বোঝাটা মুশকিল। এবং মুকদ্দিমা বোঝার জন্য আসলে পেছনেও আরো অনেক কিছু বোঝার বিষয় আছে, ওইগুলো না জানলে আসলে দেখা যায় যে আমরা মুকদ্দিমাকে বুঝতে পারবো না। কারণ আমি এখানে যদি আমার নিজের যে মুকদ্দিমা পাঠ, এটার সাথে যদি আমি একটু রিলেট করি, তাহলে মনে হয় জিনিসটা একটু বোঝা যাবে যে মুকদ্দিমা যে পাঠ করবো আমরা, তো পাঠ করতে গেলে আসলে শুরুতেই আমাদের জন্য পাঠ করাটা উচিত হবে কিনা, বা কিভাবে আসলে পাঠ করা উচিত, এই বিষয়টা আমি একটু বোঝার বা ক্লিয়ার করার চেষ্টা করি। দেখেন, আমরা যে বলেছি যে মুকদ্দিমা অনন্য বা মুকদ্দিমা এখনো প্রাসঙ্গিক, এটা কেন? সো মুকদ্দিমা ইবনে খালদুন রহিমাহুল্লাহকে আমরা আসলে চিনি। আমরা যদি এখন বর্তমানে ওনার জীবন সম্পর্কে যদি আমরা দেখি একটু, যে ওনার জীবনটা আসলে কিভাবে উনি বেড়ে উঠেছেন। উনি যে পরিবার থেকে বিলং করতেন, সেটা হচ্ছে একটা খুবই বলা যায় যে রাজকীয় পরিবার। মানে রাজকীয় না, আমরা যদি বলি সম্ভ্রান্ত পরিবার। এবং এই পরিবারের সাথে সরাসরি রাজনীতি, সাম্রাজ্য এবং জ্ঞান এর সম্পর্ক ছিল। এবং ইবনে খালদুন রহিমাহুল্লাহ খুব ছোট বয়স থেকেই ওই সময়কার যারা বড় বড় জ্ঞানী ছিলেন তাদের কাছে, তাদের দরবারে যাওয়া আসার ওনার সুযোগ ওনার ছিল। এবং ওনার বাবাও কিন্তু ছিলেন ওই সময়কার একজন বড় একজন বিখ্যাত একজন জ্ঞানী এবং গবেষক ছিলেন। তো মুকদ্দিমা যিনি রচয়িতা ইবনে খালদুন রহিমাহুল্লাহ, 18 বছর বয়সে তার বাবা মা মারা যান, এবং এরপর থেকে কিন্তু
কিন্তু তার জীবনের সংগ্রামটা আসলে শুরু হয়। এবং ২০ বছর বয়স থেকে তিনি রাজ দরবারে কাজ করা শুরু করেন এবং সম্পূর্ণ তিনি রাজনীতির সাথে জড়িয়ে যান। এবং তারপর তো তার জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনস আসছে। তিনি রাজনীতি স্বাভাবিক, প্রাসাদ ষড়যন্ত্র বলতে একটা কথা আমরা জানি। তো তিনিও এরকম প্রাসাদ ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছেন। রাজনীতি করার জন্য তাকে যা যা করতে হয় তিনি সেগুলো করেছেন। তিনি জীবনে ২২ মাস কারাবরণ করেছেন। তিনি নির্বাসিত হয়েছেন। ওকে, সো অনেক কিছু তার ঝড় ঝাপটা তার জীবনের উপর দিয়ে গিয়েছে। এবং এগুলো যাওয়ার পর তার বয়স যখন ৫০, প্রায় ৫০ বছর, তখন কিন্তু তিনি ৪ বছর লাগাতার এক জায়গায় বসে এই মুকদ্দিমার প্রথম খসড়া বা মুকদ্দিমার যে ভূমিকাটা এটা তিনি রচনা করেন। এখন দেখেন, আমরা যখন কোন এক ব্যক্তির বড় কোনো রচনা আমরা যখন দেখি, আমাদের মাথায় প্রথমে কি আসে? যে এই ব্যক্তি সারা জীবন লাইব্রেরিতে উনি বসেছিলেন, সারা জীবন পড়াশোনা কোর্স করেছেন, তারপরে গিয়ে তিনি এই বিশাল একটা ভূমিকা বা একটা গ্রন্থ লিখেছেন, ৭ খণ্ডের একটা বই তিনি লিখেছেন। কিন্তু ইবনে খালদুন রহিমাহুল্লাহর ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ বিপরীত। তিনি কিন্তু তার জীবনের একটা বড় সময় তিনি কাটিয়েছেন মানুষের সাথে। তিনি কাটিয়েছেন সরাসরি ক্ষমতার সাথে। তিনি ক্ষমতা কিভাবে কাজ করে, মানুষ কিভাবে মানুষের মানে মেন্টালিটি কিভাবে কাজ করে, তার সমাজ কিভাবে কাজ করে, গোত্র কিভাবে কাজ করে, এইগুলোর সাথে তিনি সরাসরি তার সম্পর্ক ছিল। এবং এই যে আমরা যে বারবার যে কথা ওখানে পড়ি, ওইখানে কিন্তু তিনি খাজনা আদায় করতেন। অর্থাৎ এই যে আপনি যখন মানুষের সাথে আর্থিক লেনদেন করবেন, তখন কিন্তু মানুষকে আপনি অনেক বেশি চিনতে পারবেন যে আসলে সেই মানুষরা আসলে কেমন, তাদের রুচি কেমন, তাদের অভিরুচি কেমন, এবং কেন এখানে এবং তিনি সরাসরি দেখছেন যে এইখানে এই সাম্রাজ্যটা কি হলো, এর পতন ঘটে গেল, এই শক্তির পতন ঘটলো, ওই শক্তির উত্থান ঘটলো, কেন ঘটলো, এইগুলো কিন্তু তিনি সরাসরি প্রত্যক্ষ করেছেন। প্রত্যক্ষ করে তারপরে তিনি এই মুকদ্দিমা লিখেছেন। সুতরাং এই মুকদ্দিমা এটাকে যদি শুধু তাত্ত্বিক বই বলি তাহলে ভুল হবে। এটা একটা প্র্যাকটিক্যাল বই আমরা বলতে পারি। এটা গাইড বুকের মতো একটা জিনিস। আর মানুষ জিনিসটা কি? মানুষ জিনিসটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা তো ধরেন বলি যে বিবর্তনের কথা বলি, পরিবর্তনের কথা বলি। কিন্তু মানুষের যে মৌলিক যে নেচার আছে এটা কিন্তু আসলে পরিবর্তন হয়নি। মানুষের মৌলিক নেচার কিন্তু ঠিক আগে যেমন ছিল ঠিক এখনো কিন্তু ঠিক একই রকম আছে। জাস্ট মানুষের পোশাক কিন্তু বদলেছে। আগে আমরা কুড়ে ঘরে ছিলাম, পরে আমরা কাঠের ঘরে ছিলাম, এখন আমরা থাকছি দালানে। জাস্ট এতটুকু কিন্তু পরিবর্তন। কিন্তু আমাদের ভিতরের যেই ইনসানিয়াত যেটা জিনিসটা আছে এটা কিন্তু ঠিক আগের মতোই আছে। সো এই মুকদ্দিমা কেন অনন্য, কেন প্রাসঙ্গিক, এইখান থেকে যে ওনার সংক্ষিপ্ত জীবনটা, এখান থেকে আসলে আমরা রিলেট করতে পারবো যে উনি সরাসরি মানুষকে পড়েছেন, দীর্ঘ সময় পড়েছেন, উনি সরাসরি ক্ষমতাকে দেখেছেন, ক্ষমতার পালা পালাবদলকে তিনি সরাসরি প্রত্যক্ষ করেছেন। তারপরে তার যে অভিজ্ঞতা সেটাকেই তিনি সরাসরি মুকদ্দিমায় তুলে ধরেছেন। সো যেহেতু তিনি শুধু লাইব্রেরিতে বসেই লেখেন নাই, এজন্য কিন্তু মুকদ্দিমা আসলে তার একটা অনন্যতা রয়ে গেছে এবং তার প্রাসঙ্গিকতা এখনো রয়ে গেছে। এরপরে আসি, ধরেন যদি বলি যে মুকদ্দিমা পাঠ করা এবং আমরা আসলে কিভাবে পাঠ করবো বা কি আসার বিষয়, এই বিষয়ে যদি একটু কথা বলি, আমার নিজের মুকদ্দিমার সাথে সম্পর্কটা আমি একটু ২ মিনিটে বলি। আমি কিন্তু এই যে মুকদ্দিমা পড়া শুরু করেছি, আমি মুকদ্দিমা যে বইটা, ইবনে খালদুনের যে আরবি বইটা, এটা আমি কিনেছি আজ থেকে প্রায় ১০ বছর আগে। সো আমি কিন্তু পড়া শুরু করেছি কেনারও প্রায় ৮-৯ বছর পরে। এখন এই পড়ার পরে আমার ভিতরে একটা উপলব্ধি আসছে যে আমি যদি ১০ বছর আগে যখন আমি মুকদ্দিমা কিনেছি, তখন যদি আমি মুকদ্দিমা পড়তাম তাহলে আমি কখনোই মুকদ্দিমার প্রেমে পড়তাম না, বা মুকদ্দিমাকে আমার কখনোই ভালো লাগতো না। আমি মুকদ্দিমাকে ভয় পেতাম। কারণ কি? কারণ এই ১০ বছরে যখন আমি আরো অনেক কিছু জানতে পেরেছি, যখন আমার টুকটাক আরো অনেক কিছু পড়াশোনা হয়েছে, তখন যখন আমি মুকদ্দিমা পড়তেছি আমি রিলেট করতে পারতেছি। আচ্ছা এটা তো ঠিকই তো, এই যে আমি এখানে একটা জিনিস পাচ্ছি, আচ্ছা এটা তো ঠিকই তো, এখানে এই জিনিসটা পাচ্ছি। সো এটা হচ্ছে একটা বিষয় যে আমরা মুকদ্দিমা যদি এখন একটা বাংলা আছে বা এটা একটা ইংলিশ আছে, ওটা দিয়ে পড়া শুরু করলাম, তা আমাদের কাছে কি মনে হবে? আমাদের কাছে মনে হবে ও আচ্ছা এটা খুব ভালো একটা বই। কিন্তু এটা যে একটা প্রাসঙ্গিক বই বা এটা যে এখনো এটার সাথে যে অনেক কিছু আপনি রিলেট করতে পারবেন, সেই জিনিসটা আপনার ভিতরে বা অন্য কারো ভিতরে সহজে আসবে না বলে আমার কাছে মনে হয়। এজন্য মুকদ্দিমা যদি কেউ পাঠ করতে চায় তাহলে অবশ্যই তার ইতিহাস সহ আর নানান বিষয়ে পড়াশোনা দরকার আছে, এবং সেই সাথে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে
যদি আমরা যারা এটা পাঠ করেছেন আগে তাদের থেকে পরামর্শ নিয়ে বা তাদের পরামর্শ অনুযায়ী যদি আমরা একটু চলি, তাহলে আমাদের জন্য মুকদ্দিমা পড়াটা অনেকটা সহজ হবে। জি উস্তাদ, খুব সুন্দর ইন্ট্রোডাকশন দিয়েছেন আপনি। তো বুঝতে আমার মানে অ্যাকচুয়াল কোয়েশ্চেনটা ছিল যে বাংলা অনুবাদ। তো আমরা বুঝতে পারছি যে বাংলা অনুবাদটা অলরেডি আছে সেটা সম্ভবত ইসলামিক ফাউন্ডেশনের। না, ইসলামী ফাউন্ডেশন না, ইসলামী ফাউন্ডেশনের ওইটা সম্ভবত সম্পূর্ণ নয়। আরেকটা আছে, সেটা হচ্ছে মনে হয় দিব্য প্রকাশ থেকে আছে, গোলাম সামদান কুরাইশির একটা আছে। তো এই যে আমাদের যে একটা মানসম্মত অনুবাদ নেই ইবনু খালদুনের মুকাদ্দিমার, তো এটা তো আমার ধারণা তাহলে আমাদের বাংলা পাঠকের জন্য একটা বড় অভাবের জায়গা। সেটা তো অবশ্যই একটা বড় অভাবের জায়গা। কেন এই অভাব? ধরেন আমি আপনাকে যদি পাল্টা প্রশ্ন করি যে কেউ যদি এখন কার্ল মার্কসকে জানতে চায়, তাহলে সে কি জানতে পারবে কিনা? কার্ল মার্কসের যে বই, সেটার তো সহজ সরল অনুবাদ আছেই, সেই সাথে সেটার কিন্তু প্রচুর ব্যাখ্যা গ্রন্থ আপনি পাবেন, যেটা বাংলাদেশি মানুষরা লিখেছে, আবার অন্য দেশে লেখা হয়েছে, সেগুলোরও কিন্তু অনুবাদ হয়েছে। কিন্তু ইবনে খালদুন রহিমুল্লাহর কি সেরকম কাজ কি আছে? নাই। কেন নাই? এখানেই মুকদ্দিমার চর্চার বা ইবনে খালদুন চর্চার যে সংকটটা, সেটা ফুটে ওঠে। আমি এই সংকটটা বিষয়ে একটু আলাপ করতে চাই। ওকে, মুকদ্দিমা চর্চার সংকটটা কি বা কেন নাই? আমরা একদিকে দেখছি যে মুকদ্দিমা নিয়ে বলা হচ্ছে যে মুকদ্দিমা হচ্ছে মানে সমাজ বিজ্ঞানের বা ইবনে খালদুন রহিমুল্লাহ হচ্ছেন সমাজ বিজ্ঞানের জনক। সেই জনককে নিয়ে আমাদের কেন আলোচনা নাই? অন্যদিকে তার শত শত বছর পরে আসছে কার্ল মার্কস বা অন্যরা যারা ইউরোপে ছিল, তাদেরকে নিয়ে আমাদের এত আলাপ কেন? আমাদের যিনি আরবে ছিলেন তাকে নিয়ে আলাপ নাই, যিনি ইউরোপে ছিলেন, যারা ইউরোপ থেকে আসছে তাদেরকে নিয়ে আমাদের এত আলাপ। তো আলাপটা আমি চর্চার সংকটটাকে আমি একটু লম্বা করে আলাপ করতে চাই। আমি আশা করি যে এই সংকটটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা মুকদ্দিমা চর্চার যেই একটা শূন্যতা দেখতে পাচ্ছি, সেই শূন্যতাটা আমরা আজ থেকে 10 বছর 20 বছর পরে ইনশাল্লাহ কাটিয়ে উঠতে পারবো। উস্তাদ, এই সংকটের আলাপে যাওয়ার আগে আমি একটা জাস্ট আপনাকে কোয়েশ্চেন করতে চাই, যেটা হয়তো প্রাসঙ্গিক হতে পারে। আমি আশা করবো যে আপনি আমার এই কোয়েশ্চেনটা এন্ড ওই সংকটের যে জায়গাটা আছে দুইটাকে মিক্স করে আপনি একটা আমাকে অ্যান্সার দিবেন। যেমন উস্তাদ, আমার কাছে মানে একটা জিনিস সবসময় চিন্তা করে দেখছি আর কি, যে যেমন আপনিও বললেন বিষয়টা নিয়ে যে আমরা তো ইসলামী বই অনেক পড়ি, আমরা ইসলামী বই পড়ি, আমরা লিখি, ইসলামের ইতিহাস পড়ি, কিন্তু এই যেমন এখনই বললেন যে ইবনে খালদুনের মতো মানুষেরা যখন ইতিহাসের গভীরে গিয়ে মানে জাস্ট নর্মালি না, ইতিহাসের যখন ডেপথে যান এবং কেন এবং কিভাবে এই প্রশ্নগুলো উত্তর দিতে চান, তখন কিন্তু আমরা কিন্তু ওইরকম আগ্রহ ফিল করতেছি না। তো এটা মাদ্রাসা হোক কিংবা বিশ্ববিদ্যালয়, মানে দুই জায়গাতেই মানে মুকাদ্দিমের নাম শুনেনি এরকম মানুষ কিন্তু খুব কম, কিন্তু শুনেছি কিন্তু পড়িনি এরকম মানুষই বেশি, কিন্তু শুনেছি কিন্তু পড়েছিও এরকম মানুষ কিন্তু পাওয়া যায় না। আমরা জানি যে বইটা ভালো, বইটার নাম জানি, লেখকের নাম জানি, কিন্তু এর দর্শন বা এর চিন্তা কি আদৌ আমাদের প্রভাবিত করতে পারছে? হ্যাঁ, সুন্দর কথা বলেছেন যে চর্চার সংকটটা আসলে বুঝতে পারলে আপনার এই প্রশ্নের উত্তরটা ইনশাল্লাহ চলে আসবে, এবং আপনি এটা বলেছেন এই জন্য জাযাকাল্লাহ। দেখেন, সৈয়দ ফরিদ অ্যাটালাস, তিনি একজন সমাজ বিজ্ঞানের একজন প্রফেসর। তিনি তার একটা বই আছে অ্যাপ্লাইং ইবনে খালদুন। এই বইয়ের প্রথম লাইনটাই হচ্ছে ইবনে খালদুন এমন একজন ব্যক্তিত্ব যাকে নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে, কিন্তু তার পার্সপেক্টিভ এটা গ্রেটলি এটাকে উপেক্ষা করা হয়েছে। তাকে নিয়ে আমরা পড়েছি যে তিনি খুব গ্রেট ছিলেন, তিনি অনেক কিছু ছিলেন, তার সমাজবিজ্ঞানের জনক ছিলেন, এই পর্যন্তই শেষ। এর পরে আর আগাই নাই। এবং তারপরে যত মানুষ লিখেছেন সবাই মোটামুটি চর্বিত চর্বণী করেছেন যে তাকে যে আসলে সমাজে তার অ্যাপ্লাইটা আসলে কি বা তার অ্যাপ্লিকেশন আসলে আছে কিনা, এটা নিয়ে কোনো কথা আসলে হয় নাই। কেন হয় নাই? এটা আমরা এই চর্চার সংকটের আমরা ভিতরে হিসেবে বুঝতে পারি। এই চর্চার সংকটটাকে আমি 3টা ভাগে বিভক্ত করতে চাই। একটা হচ্ছে আরবি ভাষা না জানা, দ্বিতীয়টা হচ্ছে ইউরোসেন্ট্রিজম, আর তৃতীয়টা হচ্ছে ধর্ম বনাম বিজ্ঞানের যে দ্বন্দ্ব, ইউরোপের ধর্ম বনাম যে বিজ্ঞানের দ্বন্দ্ব, এটা। এই 3টা ভাগে যদি আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি, তাহলে আশা করি ইনশাল্লাহ জিনিসটা আমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে।
দেখেন আব্দুল্লাহ ইনান, ওনার একটা বই আছে ইবনে খালদুন রহিমুল্লাহর উপর, এবং এই বইয়ের একটা সংক্ষিপ্ত অনুবাদ আছে যেটা প্রকাশিত হয়েছে ঐতিহ্য প্রকাশন থেকে। তো ওইখানে এই বইয়ের শুরুতেই উনি বলেছেন যে ইবনে খালদুন রহিমুল্লাহর জন্ম হচ্ছে আরবে, কিন্তু তাকে আবিষ্কার, তাকে চর্চা করেছে আসলে পশ্চিম। এখন কেন আর ইবনে খালদুন রহিমুল্লাহর তার জন্মের মানে আমরা আসলে ইবনে খালদুনকে পর্যাপ্ত কদর করতে পারি নাই, মানে তাকে আমরা ইনভেন্ট করতে পারি নাই, বা তার যে অ্যাকচুয়াল কেপেবিলিটি এটা আসলে বহিঃপ্রকাশ তার মানে ঘটেছে পশ্চিমাদের হাতেই। হ্যাঁ এক্স্যাক্টলি। তো কেন, তো এই কেন এটা আসলে আব্দুল্লাহ ইনানের বইয়ের মধ্যে উনি লেখেন নাই যে কেন হয় নাই। ইবনে খালদুন রহিমুল্লাহর মানে জন্মেরও 600 বছর পর গিয়ে আরবে ইবনে খালদুন চর্চা শুরু হয়েছে। এটা আব্দুল্লাহ ইনানের হচ্ছে ওখানে বক্তব্য, এবং এটা বাস্তব যে মানে আরবে যে চর্চা হয় নাই এরকম না, কিন্তু একাডেমিক্যালি চর্চা হয় নাই, প্রাতিষ্ঠানিক ভাবে চর্চা হয় না। তো একটা জিনিস যদি প্রাতিষ্ঠানিক ভাবে চর্চা না হয়, তো সেটা কিন্তু আসলে কোনো অগ্রগতি হয় না। ব্যক্তিগতভাবে আসলে আপনি কতদূর মানে চর্চা করবেন এবং সেটাকে আপনি কতটা এস্টাবলিশ করবেন। এখন ওনার এই কথাটার সূত্র ধরে আমি আসলে খুঁজতেছিলাম যে কেন আসলে হয় নাই। তো ওই যে ইবনে খালদুন রহিমুল্লাহর মুকদ্দিমা আমি যেহেতু আগে পড়েছি, তো আগে মুকদ্দিমা পড়েছি, তারপরে আমি মুকদ্দিমা সম্পর্কে অন্যান্য বই আমি আসলে পড়াশোনা করেছি, এবং এটা আমার একটা সৌভাগ্য যে আমি যখন সরাসরি মুকদ্দিমা পড়েছি আমি সরাসরি ইবনে খালদুনকে চিনতে পারছি। আর আমি যখন অন্যের লেন্সে পড়বো তখন আমার আমার ভিতরে কিন্তু প্রথমেই তার যে তিনি যে ছবিটা এঁকেছেন ইবনে খালদুনের, সেটা আমার ভিতরে ঢুকে যাবে। প্রকৃতি ইবনে খালদুনকে কিন্তু আমি পাবো না। তো এইটাই হচ্ছে গ্যাপ, চর্চার সংকট এই জায়গায়। এখন আমি এটা যখন খুঁজলাম, দেখলাম যে ইবনে খালদুন রহিমুল্লাহ তো জন্ম হচ্ছে 1332, তো 1258 খ্রিস্টাব্দ, 1258 খ্রিস্টাব্দে কিন্তু বাগদাদের পতন হয়ে গেছে। তখন কিন্তু জ্ঞানের যে কেন্দ্রটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। তখন মুসলিমদের জ্ঞানের যে পৃষ্ঠপোষকতা কিন্তু বন্ধ হয়ে গেছে। আগে যেরকম গ্রেটলি একটা পৃষ্ঠপোষকতা ছিল, সেটা কিন্তু আর নাই। অন্যদিকে তারপরে আমি আবার একটু খুঁজলাম যে পশ্চিম তাকে হচ্ছে চর্চা করেছে, এবং বিশেষ করে প্রাচ্যবিদরা তাকে চর্চা করেছে। তো প্রাচ্যবিদের ইতিহাসটা আমি একটু খুঁজলাম। তো মাওলানা ইসমাইল রেহানের একটা বিখ্যাত বই আছে যেটা বাংলায় অনুবাদ হয়েছে, বুদ্ধিভিত্তিক আগ্রাসনের ইতিবৃত্ত। এইখানে তিনি বলেছেন ওই যে ইবনে খালদুন রহিমুল্লাহর যে জন্মটা, যে সময়টা, এই সময়টা হচ্ছে প্রাচ্যবাদের দ্বিতীয় ধাপ, এবং এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই জায়গায় এই দুইটা ডট আমি আসলে মিলাইলাম, আমি এটা মিলাইতে পারলাম যে একদিকে বাগদাদের, এটা আমার নিজের গবেষণা বা উপলব্ধি আপনি বলতে পারেন, এটা আমি আসলে কোথাও পাইনি। তো বাগদাদের পতন হয়ে গেছে, মুসলিমদের জ্ঞানের যে চর্চার যে কেন্দ্র এবং পৃষ্ঠপোষকতা এটা নষ্ট হয়ে গেছে। ইবনে খালদুন রহিমুল্লাহ যেই উত্তর আফ্রিকা ছিলেন সেখানেও কিন্তু শাসনের যে কেন্দ্র এটা নষ্ট হয়ে গেছে, এবং শাসন নিয়ে কোন্দল মারামারি, এটা একটা মানে একটা রঙ্গমঞ্চ তৈরি হয়ে গেছে। এখানে আসলে কোনো স্থিরতার কিছু নাই, এবং তিনি কিন্তু এই উত্তর আফ্রিকায় বসে মুকদ্দিমা লিখতে পারেন নাই। তিনি যখন মিশরে গিয়েছেন তখন গিয়ে তিনি মুকদ্দিমা লেখার জন্য 4 বছরের একটা অবসর পেয়েছিলেন। তো এই সবকিছু মিলিয়ে আমরা দেখলাম যে মুসলমানদের মধ্যে জ্ঞানের যে চর্চা কেন্দ্র এটা নষ্ট হয়ে গেল। এদিকে প্রাচ্যবিদদের মধ্যে কি হয়ে গেল, প্রাচ্যবাদের আসলে উত্থান ঘটছে। এবং প্রাচ্যবাদের উত্থান কেন ঘটেছে আমরা জানি যে ক্রুসের যে যুদ্ধটা ছিল, সেই যুদ্ধে যখন খ্রিস্টান বিশ্ব দেখলো যে আসলে আমরা এই যুদ্ধে আর পারছি না, তখন কিন্তু তারা জ্ঞানগত আধিপত্যের দিকে আগালো, যে এই মুসলমান, এই ইসলাম এবং মুসলমান, এদেরকে আমাদের জানতে হবে। তো মাওলানা ইসমাইল রেহান ওখানে বলেছেন যে এই যে প্রাচ্যবাদের মূল উদ্দেশ্য দুইটা। একটা কি, একটা হচ্ছে ইসলাম মুসলমানকে গভীরভাবে জানা, আরেকটা হচ্ছে ইসলামের ভিতরে সংশয়ের বীজ বুনে দেওয়া, সংশয়ের বীজ বপন করা। এখন এখানে আরেকটা প্রশ্ন আসে, তাহলে ইসলাম ও মুসলমানকে তারা কেন জানতে চায়? রবার্ট আরউইন তার যে বইটা আছে, তার যে অ্যান ইন্টেলেকচুয়াল বায়োগ্রাফি অফ ইবনে খালদুন যে বইটা আছে, এটার মধ্যে তিনি একটা শিরোনাম দিয়েছেন যে ইবনে খালদুন কি প্রাচ্যবাদের ফসল। এইখানে একজন ইসলামিক স্টাডিজ এর একজন প্রফেসরের উদ্ধৃতি তিনি দিয়েছেন। সেই প্রফেসর ওখানে লিখেছেন যে প্রাচ্যবাদ বা প্রাচ্যবিদরা তারা ইসলাম ও মুসলমানকে গভীরভাবে জানতে চেয়েছে তাদেরকে উপনিবেশ বানানোর জন্য, বা ইসলামী রাষ্ট্রে ঔপনিবেশিক যেই শাসন এটাকে কায়েম করার জন্য তারা জানতে চেয়েছে যে ইসলাম ও মুসলমান আসলে কি, কেন আমরা এত 700 বছর 800 বছর যুদ্ধ করেও, ক্রুসের যুদ্ধ করেও তাদেরকে আমরা হারাতে পারছি না। এটা তারা এই মুসলমানদেরকে শাসন করার জন্য, মুসলমানদের উপর আধিপত্য বিস্তারের জন্য তারা জ্ঞানগত আধিপত্যের দিকে তারা আসলে যায়।
তো এইখানে মানে তাহলে এবং এখানে প্রাচ্যবিদদের মধ্যে একটা গুণ আছে, সেটা হলো যেই প্রাচ্যবিদ যেই বিষয়টার উপর পড়বে সে সারা জীবন ওইটার উপরই পড়বে। একজন প্রাচ্যবিদ তার কাজ হচ্ছে সৌদি নিয়ে পড়া, সে সারা জীবন শুধু সৌদি নিয়ে পড়বে এবং এটার উপরে যত প্রাচীন কালের যত লেখা আছে, এখানে যত মনীষী আছে, সবকিছু সে আসলে পড়বে এবং পড়ে সে জীবনে বই লিখবে একটা বা দুইটা, ওই একটা বা দুইটা বই রেফারেন্সের কাজ করবে। কেউ পড়বে মিশর নিয়ে। অনুরূপ ভাবে যারা হচ্ছে উত্তর আফ্রিকা, মিশর এগুলো নিয়ে যারা পড়েছেন তারাই হচ্ছে ইবনে খালদুনকে আবিষ্কার করেছেন, চর্চা করেছেন। ওকে, তো এই কারণে আমরা আশা করি মোটামুটি আমরা সামনে একটু ক্লিয়ার হয়েছে যে কেন আসলে আরবদের মধ্যে চর্চা হয় নাই, কেন আসলে ইউরোপের মধ্যে চর্চা হয়েছে। আচ্ছা, তো এখানে যে সংকটটা কি হয়ে গেল, আমাদের সামনে যে ইবনে খালদুন, সে ইবনে খালদুন হচ্ছেন ইউরোপের নির্মিত ইবনে খালদুন। আপনি দেখেন, আমি যেটা বললাম যে চর্চা সংকটের প্রথম সংকট হচ্ছে আরবি ভাষার অজ্ঞতা, না জানা। আমাদের দেশে স্কুল, কলেজ, ভার্সিটিতে তো আসলে আরবি ভাষা আমরা শিখি না, কওমি মাদ্রাসা আমরা যতটুকু শিখি আলহামদুলিল্লাহ। এখন একটা স্কুল সরি এখন একটা কলেজ ভার্সিটির একটা ছেলে সে যদি ইবনে খালদুনকে জানতে চায়, তার উপায় কি? সে তো আরবি পড়তে পারে না, তার উপায় হচ্ছে কোন একজন ইংরেজের বই পড়া। এবং আমি যেটা বললাম যে দীপ্র প্রকাশনের যেই অনুবাদটা আছে পুরো মুকাদ্দিমা, সেই অনুবাদের মধ্যে কিন্তু আপনার ইংরেজদের অনুবাদকে সামনে রেখে এই অনুবাদটা করা হয়েছে। এবং খুব একটা মজার বিষয় হচ্ছে, ওই অনুবাদটা আমার দেখার সুযোগ হয়েছে, ওইখানে তিনি লিখেছেন যে এই অংশটা ওই ইংরেজ অনুবাদের মধ্যে নাই, আমরা এই অংশটা মূল আরবি থেকে দিয়েছি। তার মানে কি, ইংরেজরা যখন অনুবাদ করছে তারা কিন্তু কাটছাট করে অনুবাদ করছে, তারা কিন্তু ইবনে খালদুনকে পুরোপুরি নিচ্ছে না। তো এখানে হচ্ছে কি যে তারা ইবনে খালদুনকে নিচ্ছে কিন্তু ইবনে খালদুনের ইসলামকে তারা নিচ্ছে। আমরা কিন্তু সবাই জানি যে মুসলিম বিশ্বের যে জ্ঞান ভান্ডার, এই জ্ঞান ভান্ডার থেকে কিন্তু ইউরোপ সরাসরি গ্রহণ করেছে, কিন্তু তারা শুধু মুসলিমদের জ্ঞানই গ্রহণ করেছে, মুসলিমদের হচ্ছে ইসলামকে তারা গ্রহণ করেনি। ওকে, এখন আমরা যখন আরবি ভাষা জানবো না, তখন আমরা যখন ইবনে খালদুনকে পড়তে যাব, তখন আমরা ইউরোপের লেন্স আমরা পড়বো। এখন একজনের প্রশ্ন হতে পারে যে ভাই ইউরোপরা চর্চা করেছে, তো ইউরোপের লেন্সে পড়লে সমস্যা কি? সমস্যাটা হচ্ছে এইদিকে যে এই সমস্যাটা কথাটা এই আপনার সাইয়েদ ফরিদ আল অ্যাটালাস তিনি ওইখানে বলেছেন যে এই যে ওরিয়েন্টালিজম বা প্রাচ্যবাদ, তার শত শত বছরের গবেষণার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে ইউরোপ হচ্ছে বিশ্বজনীন আর নন ইউরোপ হচ্ছে বিশ্বজনীন না। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে যে ইউরোপের যে দার্শনিক সে বিশ্বজনীন দার্শনিক, ইউরোপের যে কবি সে বিশ্বজনীন কবি, কিন্তু বাংলাদেশের কবি সে হচ্ছে বাংলাদেশের কবি, চীনের দার্শনিক সে চীনের দার্শনিক, আর ইবনে খালদুন তিনি হচ্ছে উত্তর আফ্রিকার লেখক গবেষক, তিনি বিশ্বজনীন না। কিন্তু কার্ল মার্কস সে আবার বিশ্বজনীন। তো এই দেখেন, এইখানে কিন্তু আসলে আমাদের কি হয়ে গেল, আমাদের যে চর্চার সংকট এবং আপনার যে প্রশ্নটা সেটা কিন্তু আমাদের সামনে বেরিয়ে আসতেছে। আমরা ইবনে খালদুনকে পড়তেছি ইতিহাসের ধূসর পাতা হিসেবে, তিনি আসলে হিস্ট্রি। আমরা 700 বছর আগের ইতিহাস যদি জানতে চাই তাহলে আমাদেরকে ইবনে খালদুনকে জানতে হবে। এই যে যখন এই ন্যারেটিভটা আমাদের সামনে চলে আসতেছে যে ইবনে খালদুন হচ্ছেন কি একটা হিস্ট্রি, তখন কিন্তু আপনি আর ইবনে খালদুনকে নিয়ে আর মাথা ঘামাবেন না। আর যখন আপনি আলোচনা করবেন যে কার্ল মার্কসকে না জানলে আপনি সমাজকে জানবেন না, সমাজ পরিবর্তন জানবেন না, তখন কার্ল মার্কস সে যে জায়গারই হোক, ওই ইউরোপ এবং নন ইউরোপের সমাজ, সমাজের দর্শন, সমাজের আপনার হচ্ছে নীতি, নৈতিকতা, ধর্ম ইত্যাদি মিল থাকুক বা না থাকুক, আপনি কিন্তু কার্ল মার্কসকে জানবেন এবং তাকে আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আর যখন আপনি ইবনে খালদুনকে পড়তেছেন, কি আপনি ধরেন আমরা রবার্ট আরউইনের বইটার কথাই বলি, এই বইটা নিয়ে কিন্তু আসলে অনেক আলোচনা হয় এবং এই বইটার রেফারেন্স অনেকে দেয়। আমরা শাইখ মুসা আল হাফিজের যে অনিবার্য ইবনে খালদুন নামে ওনার যে কিছু প্রবন্ধ আছে, সেই প্রবন্ধের মধ্যেই কিন্তু আমি প্রথম রবার্ট আরউইনকে আমি আবিষ্কার করছি, হ্যাঁ রবার্ট আরউইন, তার এই বইটা পড়তে হবে। তো ওইখান থেকেই আমি রবার্ট আরউইনের বইটা আমি পড়ি এবং পড়তে গিয়ে আমি দেখি রবার্ট আরউইন একটা বইয়ের শুরু থেকে নিয়েই ইবনে খালদুনকে কিন্তু অপ্রাসঙ্গিক হিসেবে প্রমাণ করতেছেন এবং তিনি ওই এক জায়গায় লিখেছেন যে তিনি যে অপ্রাসঙ্গিক, এটাই হচ্ছে তার অনন্যতা। তাকে যদি এখন আমরা প্রাসঙ্গিক করতে চাই তাহলেই তাকে আসলে বিনষ্ট করা হচ্ছে। তো আপনি দেখেন ইউরোপ কিভাবে আপনাকে দেখাচ্ছে। এখন ধরেন একটা ছেলে সে মুকদ্দিমা পড়ার আগে যদি রবার্ট আরউইনের বইটা পড়ে, সে স্বভাবতই তার ভিতরে ঢুকবে যে এই বইটাই আমার শেষ, ইবনে খালদুন যেহেতু তার প্রাসঙ্গিক না, তার মুকদ্দিমা পড়ার কষ্টটা আমার করার কি দরকার, তাকে নিয়ে আমরা এত আলোচনা করার কি দরকার, তিনি তার প্রাসঙ্গিক কিনা। ঠিক আছে, তাহলে
আরবি চর্চা যেহেতু আমাদের ভিতরে নাই, আমরা চাইলেও পড়তে পারছি না। আবার ইউরোসেন্ট্রিক যেই চিন্তা দর্শন, সেই চিন্তা দর্শন কি, যে ইউরোপই হচ্ছে বিশ্বজনীন, আর কেউ বিশ্বজনীন না। আর দ্বিতীয়টা কি, ওই যেটা বললাম যে ধর্ম ও বিজ্ঞানের যে ইউরোপের যেই হচ্ছে আপনার দ্বন্দ্ব। তো ইউরোপের মধ্যে যে ধর্ম এবং বিজ্ঞানের যে দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্ব কিন্তু আমাদের মুসলিম বিশ্বে কখনোই ছিল না। ইউরোপের মধ্যে আপনার ফেমিনিজম মানে ওঠার একটা প্রেক্ষাপট ছিল, সেই প্রেক্ষাপট কিন্তু কখনোই আমাদের মুসলিম বিশ্বে ছিল না। কিন্তু আমরা কি করছি, ইউরোপের যা কিছু ভালো সেটাই আসলে আমাদের জন্য ভালো, সেই কথা বলে আমরা ইউরোপের সকল কিছু নিয়ে আসতেছি। এখন এই রবার্ট আরউইন কি করছেন, তিনি তার বইয়ের বিভিন্ন জায়গায় লিখতেছেন যে 1400 শতকের একজন কঠোর, আপনি তার ভাষার ব্যবহারটা দেখেন, 1400 শতকের একজন কঠোর মুসলিম লেখককে নিয়ে এত কৌতূহল বা এত গবেষণা, এটা আসলে কৌতূহল, এটা আসলে মানে স্বাভাবিক বিষয় না। এবং তিনি তার বইটাকে শেষ করতেছেন এইভাবে যে সম্ভবত মুকাদ্দিমার উদ্দেশ্য হচ্ছে মুসলমানকে কিয়ামতের জন্য প্রস্তুত করা। তার আপনি ভাষার ব্যাপারটা দেখেন, মুকাদ্দিমা তার কি, এটা আসলে সমাজ বিজ্ঞান না, এটা আসলে কিছু না, এটা কি মানুষকে কিয়ামতের জন্য প্রস্তুত করা। মানে তাদের দৃষ্টিতে যেহেতু ধর্ম জিনিসটাই আসলে একটা বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক বিষয়, আর এই মুকদ্দিমার ভিতরে যেহেতু ধর্মীয় কথাবার্তা এত কিছু আছে, এত কোরআন হাদিস আছে, এটা আসলে সমাজ বিজ্ঞান হতে পারে না, এটা হচ্ছে মানুষকে, এটা শুধু মুসলমানের জন্য, মুসলমানের ধর্মীয় বিষয়ের জন্য। আর একটা মজার বিষয় বলে শেষ করি, সেটা হলো রবার্ট আরউইন ইবনে খালদুনকে অপ্রাসঙ্গিক বলেছেন, বলে তিনি রেফারেন্স দিয়েছেন। কি রেফারেন্স দিয়েছেন, যে মার্ক জাকারবার্গ 2015 সালে একটা পোস্ট লিখেছে যে সে ইবনে খালদুনকে পড়ছে, এবং সে ওই পোস্টে লিখেছে যে 700 বছর আগের ইবনে খালদুন সে ডিসপ্রুভেন হয়ে গেছে। এই হচ্ছে মানে ইউরোপের সংকীর্ণতা, ইউরোপের দ্বিধা। এই মোটামুটি আসলে আমাদের চর্চার সংকট এবং চর্চা না হওয়ার বা ব্যাপকভাবে চর্চা না হওয়ার একটা কারণ আমি মোটামুটি তুলে ধরার চেষ্টা করব। জি, খুব সুন্দর বলেছেন আপনি। আমার কাছে মনে হচ্ছে যে এটাই মোস্ট প্রবাবল রিজন যে যার কারণে আমাদের দেশে এরকম ইবনে খালদুন চর্চা হয় না। তবে চর্চা হয় না তার মানে তো এই না যে চর্চা আমরা করব না। আমরা অবশ্যই চর্চা করব। আমাদের তরুণরা চর্চা করবে। তো একজন তরুণ যদি মুকাদ্দিমা চর্চা করতে চায়, তাহলে সে আসলে ঠিক কিভাবে শুরু করতে পারে? যেহেতু তার তরুণ ইন এ সেন্স যে একটা জেনারেল স্টুডেন্ট হতে পারে, যার হয়তোবা আরবির অ্যাক্সেসটা নাই। তার কাছে শুধুমাত্র ইংলিশ আছে এবং বাংলায় যে অনুবাদটা আছে ধরুন যে এটাই আছে। তো সে তাহলে চর্চাটা শুরু করবে কিভাবে? প্রথম বিষয়টা হচ্ছে যে মুকদ্দিমার ইংলিশে অনুবাদ হয়েছে এরকম রিলায়েবল কোনো বই যদি থাকে, এটা আমার আপাতত জানা নেই, ওই বইটা পড়া। আর আমি বলবো ইবনে খালদুনকে যদি কেউ চর্চা করতে চায়, যারা ইংলিশ জানে, তারা সৈয়দ ফরিদ আল এতারাস তার বই দিয়ে আসলে শুরু করতে পারে। তিনি ইউরোসেন্ট্রিক যে সমস্যা, এই সমস্যাটাকে তিনি এখানে খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন, যে আসলে ইউরোসেন্ট্রিজমের সমস্যাটা কি, ওরিয়েন্টালিস্টের আসলে সমস্যাটা কি, এবং ওই সমস্যার কারণে ইবনে খালদুনকে আসলে আমরা যে চর্চা আসলে করি নাই, করতে পারি নাই, সেই বিষয়টা তিনি এখানে তুলে ধরেছেন। এবং তুলে ধরার পরে বিশেষ করে তার যে বইটা আছে অ্যাপ্লাইং ইবনে খালদুন, এই বইটার কথা আমি বলবো। এই বইটার মধ্যে তিনি আসলে দেখিয়েছেন যে বিভিন্ন সময়ে এবং বর্তমানেও ইবনে খালদুন যে আসলে কতটা প্রাসঙ্গিক, এই জিনিসটাকে তিনি ওখানে তুলে ধরার চেষ্টা করেছেন। সো আমার প্রথম কথা থাকবে যে সৈয়দ ফরিদ আল এতালাসের বইগুলো দিয়ে শুরু করতে পারে, এবং প্রথম বইটা হতে পারে অ্যাপ্লাইং ইবনে খালদুন। এরপরে যেটা আছে যে বাংলা ভাষায় তো আসলে মুকাদ্দিমার ভালো অনুবাদ নাই, সো অবশ্যই এটা ভালো অনুবাদ হওয়া দরকার, যাতে আমাদের যারা, যেটা আপনি বলেছেন যে চর্চা হয় নাই বলে যে আমরা চর্চা করবো না তা না। আলহামদুলিল্লাহ আমি আমি যেহেতু মুকাদ্দিমা নিয়ে কিছু কিছু লিখেছি, তো ওইখানে দেখেছি অনেক মানুষ আসলে তাকে জানতে চায়, তাকে চর্চা করতে চায়। এখন তারা যখন আমাকে প্রশ্ন করে, কমেন্টে হোক বা ইনবক্সে হোক, যে আমি আসলে কিভাবে তাকে শিখবো, আসলে আমার কাছে পর্যাপ্ত উত্তর নাই যে আপনি এটা দিয়ে শুরু করেন বা ওইটা দিয়ে শুরু করেন, বা আপনি সরাসরি মুকদ্দিমা পড়তে চাচ্ছেন, এই বাংলাটা পড়েন। তো এখন যেটা আছে সেটা পড়তে গেলে আসলে অনেক কষ্ট করে বুঝতে হবে, একটা ভালো বাংলা অনুবাদ হওয়া দরকার, আমার আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যারা ইংরেজি পড়তে পারেন আলহামদুলিল্লাহ, তারা হচ্ছে সৈয়দ ফরিদ এটালাসের বই দিয়ে শুরু করতে পারেন, এবং প্রথম বইটা হতে পারে অ্যাপ্লাইং ইবনে খালদুন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমরা অ্যাপ্লাই ইবনে খালদুন দিয়েই শুরু করতে। তো আমরা তাহলে এখন বইয়ের সরাসরি আলোচনায় ঢুকে যেতে চাই। অর্থাৎ বইয়ের যে মেইন টপিকটা, যে মুকাদ্দিমার আলোচনায় সবচেয়ে বেশি যে শব্দটা উচ্চারিত হয় সেটা হচ্ছে আসাবিয়া। আসাবিয়া তো সম্ভবত এমন একটা ধারণা যেটার মানে বাংলা ট্রান্সলেশন একটা শব্দে করা খুব কঠিন। কেউ বলে যে গোষ্ঠী চেতনা, কেউ বলেন সামাজিক সংহতি, কেউ বলেন সম্মিলিত অনুভূতি।
তো আমরা কিন্তু আমাদের দেশেও দেখতে পাই জাতীয়তাবাদ, দলীয় আনুগত্য, রাজনৈতিক ক্ষেত্রেও যে দলীয় আনুগত্যগুলো দেখতে পাই, পলিটিক্যাল অ্যালায়েন্স গুলো দেখতে পাই, সামাজিক সংহতিগুলা দেখতে পাই। কেউ বলে আমি বাংলাদেশী, কেউ বলে ভারতীয়, আমি বিএনপি, আওয়ামী লীগ, হ্যাঁ, অথবা আমি এই গোষ্ঠীর। তো এগুলো কি এই যে বর্তমানে আমরা যে দেখতে পাচ্ছি। তো আমার কথা হচ্ছে মূলত আসাবিয়াটা আসলে কি? আর এই যে আমরা যে বিএনপি, আওয়ামী লীগ বা এই যে বিভিন্ন দলের সাথে যে সম্পৃক্ত করে মানুষ বা বা আচ্ছা, রিলিজিয়াস যে ব্যাপারটা ওটা আমরা পরে আসি। এই দলের সাথে যেগুলো আসে এগুলো কি আসাবিয়া কিনা বা এটা আসাবিয়ার মডার্ন ফর্ম কিনা, নাকি ইবনু খালদুন যে আসাবিয়ার কথাটা বলছেন সেটা ডিফারেন্ট কিছু? আচ্ছা, জাযাকুমুল্লাহ, সুন্দর টপিক আপনি উঠিয়েছেন, এবং আসাবিয়ার প্রাচীন আধুনিক আপনার এক প্রশ্নের মধ্যে সবই চলে আসছে। সো আসাবিয়া বলতে দেখেন, ইবনে খালদুন রহিমুল্লাহ তার আসাবিয়াটাকে, মানে এই যে আমরা যে রবার্ট আরউইনের কথা বললাম বা ইউরোপদের কথা বললাম, তারা ওখানে বলতেছে যে ইবনে খালদুনের যে আসাবিয়া যে চিন্তা সেটা এখনো বর্তমানে আর নাই। ঠিক আছে, এটা ওই ওই হিসেবে এখন আর কেউ চিন্তা করেন, এটা আগে ছিল। কিন্তু ইবনে খালদুন রহিমুল্লাহ তিনি আসলে আসাবিয়াকে কিভাবে উপস্থাপন করেছেন, এটা যদি আমরা একটু বুঝতে পারি তাহলেই আমরা বুঝবো যে আসাবিয়া জিনিসটা আসলে কি। দেখেন, আমার সামনে তো ইবনে খালদুন রহিমুল্লাহর বইটা আছে। তো এখানে তিনি আসাবিয়ার এখানে একটা পৃষ্ঠা আছে, একটা পৃষ্ঠাটা হচ্ছে আসাবিয়ার মূল কনসেপ্টটা তিনি তুলে ধরেছেন। দেখেন তিনি কিভাবে শুরু করছেন। তিনি শুরু করে বলতেছেন, আমি বাংলায় বলি, যে তিনি শুরু করে বলতেছেন যে আল্লাহ তাআলা মানুষের ভিতরে, মানুষের যেই তবিয়ত, মানুষের যে নেচারের ভিতরে দুইটা জিনিস দিয়েছেন। একটা কি? আল খায়র ওয়াশ শার। একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে মন্দ। আর মানুষের মধ্যে কি থাকে? খয়রের চেয়ে মানুষের যেই শারের দিকে বা অকল্যাণের দিকে বা কারো অনিষ্ট করার দিকে অনেক মানুষের ঝোঁক থাকে বেশি। কল্যাণ করার চেয়ে অকল্যাণের দিকে মানুষ কি করে? একটা ঝোঁক থাকে। এখন আপনার তার স্বাভাবিক বিষয় হচ্ছে যে আপনার কেউ একজন অকল্যাণ করতে চাচ্ছে, আপনি আসলে কিভাবে বাঁচবেন? এখন এখানে ইবনে খালদুন রহিমুল্লাহ বলতেছেন কি, যে বাঁচার দুইটা বিষয় আছে, একটা হলো শহর, একটা গ্রাম। তো শহরে কি থাকে? শহরে আইন কানুন খুব কড়া থাকে। এই জন্য কি হয়, শহরে যদি কেউ কাউকে কোনো ডিস্টার্ব করে, কেউ কারো অকল্যাণ করতে চায়, তাহলে সে কি করতে পারে? সে খুব সহজেই শহরে বর্তমান সময়ে আমরা একটা কল দিলেই কি চলে আসছে, পুলিশ চলে আসছে। বর্তমান সময়ে আমরা থানায় যেতে পারছি। কিন্তু আপনি চিন্তা করেন, একটা গ্রাম, প্রত্যন্ত অঞ্চল, যেখানে থানা থেকে আপনার কয়েক কিলোমিটার দূর যেতে হবে, নদী পার হয়ে, নৌকা ট্রলার পার হয়ে যেতে হবে, সেখানে কিন্তু আপনি কল দিলেই পুলিশ চলে আসতেছে না। আপনার একটা সমস্যা হয়েছে, আপনার উপর কেউ আক্রমণ করেছে, আপনি কল দিলেন পুলিশকে বা যারা আইন বিভাগে আপনি কল দিলেন, সেখান থেকে লোক আসতে আসতে 2 ঘন্টা 3 ঘন্টা। এই 2-3 ঘন্টা, এই 2-3 ঘন্টায় যারা আপনার উপর আক্রমণ করেছে তারা কিন্তু আপনাকে যা ক্ষতি করার ক্ষতি করে ফেলবে। এখন এখন তাহলে আসলে বিষয়টা কি হবে? উনি বলতেছেন যে গ্রামে আসাবিয়াটা কাজ করে অন্যভাবে। কিভাবে কাজ করে? যে এখানে গোষ্ঠী একটা সংহতি কাজ করে। তো আপনি ধরেন গ্রামের একটা বাজারে কেউ কারো উপর হাত তুলেছে, এখন সেই লোকটা হচ্ছে আপনার চাচাতো ভাই। আপনি দেখলেন যে 2জন লোক মিলে আপনার চাচাতো ভাইকে মারতেছে। আপনার মাথায় প্রথমে কি কাজ করবে? যে আমার চাচাতো ভাইকে মারতেছে, কেন মারতেছে আমি জানি না, দোষ কার জানি না, যারা মারতেছে আমি যে এখন কি করবো? তাদের উপর আক্রমণ করবো। এখন ধরেন গ্রামের মধ্যে যার গোষ্ঠী যত বড়, যার গোষ্ঠী যত সংহত, যত মজবুত, তার দিকে আঙুল তোলা, তার দিকে তার উপর আক্রমণ করা কিন্তু তত কঠিন। আর গ্রামে যার কি নাই, এরকম গোষ্ঠী সংহতি নাই, সে কিন্তু কি হয়, সবার কাছেই চড়থাপ্পড় খাইতেছে। তো এইটা কিন্তু বর্তমানে কিন্তু মানে আমরা একই দৃশ্য দেখতেছি, বর্তমানে গ্রামে একই কথা আমরা দেখতেছি। ওকে, এখন এইটা হলো আপনার আসাবিয়া, যে আপনি যদি মানে উনি এখানে দেখাইলেন যে শহর আর দেখে গ্রামের উদাহরণ দিয়ে দেখাইলেন যে শহরে আমাদের আসাবিয়ার দরকার হচ্ছে না। শহরে তো এক একজন মানুষ এক এক দিক থেকে আসতেছে, আর এখানে আইন ভালো আছে, এই জন্য এখানে আমাদের আসাবিয়াত লাগতেছে না। কিন্তু অন্য জায়গায় কি লাগতেছে? আমাদের আসাবিয়াত লাগতেছে। কারণ কি? ওইখানে আপনার আইনটা অত মানে মজবুত না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? যে মানুষের ভিতরে কল্যাণ করার যেরকম একটা নেচার আছে, অকল্যাণ করার নেচার আছে। সুতরাং আমাকে কিন্তু এখন মানুষ কি করতে পারে? একটা অকল্যাণ আমার উপরে মানুষ ঘটাইতে পারে। এইটার শেষে তিনি বলেছেন যে যখন আপনি বুঝতে পারলেন যে এই যে গ্রামে বা সমাজের মধ্যে আসাবিয়াতটা এত জরুরি,
মানে নিরাপদ থাকতে আসাবিয়াটা এত জরুরি, ওনার শেষ কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। উনি বলতেছেন যখন আপনি বুঝতে পারলেন যে সমাজের মধ্যে আসাবিয়াতটা এত জরুরি একটা জিনিস, সুতরাং আপনি এখন ধরে নেন যে তাবলিগের জন্য, তাবলিগের দিনের জন্য, জিহাদের জন্য, যুদ্ধের জন্য, রাজনীতির জন্য ইত্যাদি যত কিছু আছে, যত কিছুর সাথে ক্ষমতা সম্পর্কিত আছে, সব জায়গায় আসাবিয়াত প্রযোজ্য। এটা বলে কিন্তু তিনি বিশ্বজনীন কথা বলে দিলেন। এখন আসাবিয়াতের রূপ চেঞ্জ হবে। ওই যে আপনি যে কথাটা বললেন, আসাবিয়াতের রূপ এখন কি চেঞ্জ হয়ে গেছে, এখন আদর্শ হয়ে গেছে আসাবিয়াত, যে অমুক হচ্ছে বামপন্থী। এখন সে যে জায়গারই হোক না কেন, সে বাংলাদেশের যেখানেই হোক না কেন, সে হচ্ছে বামপন্থী, সুতরাং তার পক্ষে ওদেরকে দাঁড়াইতে হবে। অমুক হচ্ছে কি, অমুক হচ্ছে বিএনপি, সুতরাং বাংলাদেশের যেখানেই বিএনপির লোক কোনো ক্ষতির সম্মুখীন হোক না কেন, পুরো বাংলাদেশ থেকে কিন্তু বিএনপির লোকরা তার পক্ষে দাঁড়াবে। ঠিক অনুরূপ ভাবে পুরো বিশ্বের দিকে দেখেন, পুরো বিশ্বের মধ্যে আপনি আসাবিয়াতটা দেখেন, যে ধরেন আপনি যে কোনো যুদ্ধের কথাই বলেন, যে কোনো দেশের উপর আক্রমণের কথা বলেন, তো তাদের পক্ষে একজন আরেকজনের পক্ষে কেন দাঁড়াচ্ছে? ওই যে আসাবিয়াত, ওই যে একটা স্বার্থ, সেটার দিক থেকে দাঁড়াচ্ছে। যে যদি সে, ধরেন আমরা একটা উদাহরণ নিয়ে আসি, যে আমেরিকা ইরানের উপর আক্রমণ করছে, এখন চায়না কেন বা রাশিয়া কেন ইরানকে সহযোগিতা করবে? কেন তার সে সহযোগিতা করবে? কারণ সে জানে যে এখন আমার মিত্র, সে কি হয়েছে, সে ক্ষতির সম্মুখীন হয়েছে, আমার মিত্র যদি হেরে যায় তার পরবর্তী টার্গেট কিন্তু আমি। আমার মিত্রকে কি করতে হবে? আমার মিত্রকে হারতে দেওয়া যাবে না। এটাই কিন্তু আসাবিয়াত। আমার মিত্র যদি হেরে যায়, এখন দেখেন আপনি ইরানের যে আদর্শ, যদিও তাদের শিয়াবাদ নিয়ে আমাদের অবশ্যই কঠোর সমালোচনা আছে, কিন্তু তারপরও তাদের যে আদর্শ এবং চীনের যে আদর্শ, দুটা কিন্তু এক না। তারপর তারা কি করেছে? একজন আরেকজনের পক্ষে দাঁড়াচ্ছে। কেন দাঁড়াচ্ছে? কারণ এখানেও আসাবিয়াত কাজ করেছে, এখানেও কি করেছে? একটা মানে স্বার্থ কাজ করেছে। আসাবিয়াত এমন একটা কনসেপ্ট, এটাকে যদি আমরা শুধু গোষ্ঠী সংহতি বলি, তাহলে কিন্তু আসাবিয়াতটা আসলে সংকীর্ণ হয়ে যাচ্ছে। এই হলো মোটামুটি আসাবিয়াত বিষয়ে কথা। তাহলে উস্তাদ, ইসলামের ক্ষেত্রে আসলে আসাবির স্ট্যান্সটা কি? ইসলাম আসাবিকে কিভাবে দেখে? ইসলাম কি আসাবিয়াকে ডিলিট করে দেয়, নাকি ইসলাম মানে আসাবিয়া তো বাই ডিফল্ট আসলে পজিটিভ বা নেগেটিভ আসলে বলা যাচ্ছে না। এটা তো বোধহয় কিছুটা কনটেক্সটের উপর মনে হয় এটা ডিপেন্ড করে যে এখানে আসাবিয়াটা কল্যাণকর হবে না কল্যাণকর হবে। মানে ইসলামে কি কোথাও আসাবিয়ার ব্যাপারে বা এক্স্যাক্টলি এই শব্দটা কি কোনো হাদিসে বা কুরআনে কি এসেছে? আচ্ছা, হ্যাঁ, এটা আসলে ইসলাম, আপনি দেখবেন যে অনেক হাদিসের মধ্যে আসাবিয়াতকে আসলে অনুৎসাহিত করা হয়েছে। এবং আসাবিয়াত বলতে ওই যে যেটা বললাম, যে যখন আমরা আসাবিয়াতকে শুধু গোষ্ঠী সংহতি আমরা বানাবো, তখনই আসাবিয়াত নিন্দনীয়। আর যখন আমরা আসাবিয়াতকে কি করবো, এরকম একটা আদর্শ আমরা বানাবো। যেমন তিনি এখানে কি বলেছেন, যে আপনি যেটাই করেন না কেন, যে আপনি নিরাপদ থাকার জন্য আপনার কি দরকার হবে? আসাবিয়াত দরকার হবে, আপনার একটা শক্তি দরকার হবে। তো আসাবিয়াতকে যদি আমরা শক্তি তর্জমা করি, আসাবিয়াতকে যদি আমরা একটা কনসেপ্ট হিসেবে দেখি, তখন আমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হবে যে না, ঠিক আছে, আসাবিয়াত আসলে ক্ষতিকর নয়। এবং আমরা যদি ইসলামী ইতিহাসের দিকে দেখি, যখন আমাদের কি ছিল, খিলাফত ছিল, তখন বিশ্বের যে কোনো জায়গায় যদি কোনো একটা মুসলমান ক্ষতিগ্রস্ত হয়, সেই মুসলমানকে রক্ষা করার জন্য কিন্তু মুসলিম সৈন্যরা বা মুসলিম খলিফারা তারা কিন্তু একতাবদ্ধ হয়েছেন, বা তারা সেখানে আক্রমণ করেছে। এরকম অজস্র উদাহরণ আমরা দেখবো, যে একজন আপনার মদিনার বাজারে সেখানে কি হয়েছে, একজন ইহুদিরা একটা মুসলিম নারীকে সম্ভ্রমহানি করেছে। এখন ওই নারীর সাথে কিন্তু কি নাই, অন্য সাহাবীদের অথবা গোষ্ঠীগত সম্পর্ক নাই, কিন্তু কি হয়েছে, সে হচ্ছে মুসলিম। এই যে একটা মুসলিম একটা সম্পর্ক, এই সম্পর্কটাই হচ্ছে একটা আসাবিয়াত। মোটামুটি যদি আমরা আসাবিয়াতকে একটা কনসেপ্ট হিসেবে দেখি, তাহলে আমরা আসাবিয়াতকে আসলে বুঝতে পারবো এবং ধারণ করতে পারবো। আর যদি আমরা আসাবিয়াতকে শুধু গোষ্ঠী সঙ্গতে দেখি, তখন আমরা ধরতে পারবো না। আবার আসাবিয়াত কখন নিন্দনীয়, যেমন ধরেন আপনি রাজনৈতিক, আমরা দুই দিক থেকে দেখি যে কি হয়েছে, আমাদের ধরেন দেশের পার্সপেক্টিভে যদি আমরা দেখি, যে কোনো একটা মুসলমান বা কোনো একজন কি হুজুর, সে কি হয়েছে, সে অমুক আমলে গ্রেফতার হয়েছে ধরলাম। এখন একজন কি করছে, বিএনপি করছে, একজন আওয়ামী লীগ করছে। এখন সে যদি চিন্তা করে যে অমুক লোকটা কিনা, সে সে কি হয়েছে, গ্রেফতার হয়েছে, কেন গ্রেফতার হয়েছে? সে ইসলাম নিয়ে কথা বলার জন্য গ্রেফতার হয়েছে, বা সে মুসলিম হিসেবে গ্রেফতার হয়েছে, বা দাড়ি টুপি থাকার কারণে সে আসলে কি হয়েছে, সে হেনস্থার শিকার হয়েছে। এখন এইটা যখন আমি দেখবো, তখন কিন্তু মুসলিম হিসেবে
আমার অবশ্যই কর্তব্য, আমি সেটা যে দলই করি না কেন, ওই লোকের পক্ষে দাঁড়ানো। এটাই হচ্ছে মুসলিমদের আসাবিয়াত বা ইসলামিক আসাবিয়াত। তো উস্তাদ, আমরা যখন এই মুসলিমদের পাশে দাঁড়াই, তখন তো আমরা আমাদের যে উম্মাহ কনসেপ্ট, উম্মার চেতনা, তো ওইটা থেকে দাঁড়াই। তাহলে কি উম্মার চেতনাও এক ধরনের আসাবিয়া? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই উম্মার চেতনাও এক ধরনের আসাবিয়া। মানে যেটা বললাম যে আসাবিয়া শব্দটা কিন্তু সরাসরি শুনতে আহ কি বলবো, শ্রুতিকটু লাগতে পারে, বা সরাসরি এটার যদি আমরা তর্জমা করি যে একটা গোষ্ঠী সংহতি, আসাবিয়াত একটা গোরামি, আমরা যদি এই তর্জমা করি, তখন আমাদের কাছে মনে হয় যে আসাবিয়াত আসলে ভালো না। কিন্তু যখন আমরা এটাকে কি করব, যখন আমরা আসাবিয়াতকে তর্জমা করব হচ্ছে পারস্পরিক সংহতি, যখন আমরা আসাবিয়াতকে তর্জমা করব শক্তি হিসেবে, তখন কিন্তু আপনি আসাবিয়াতকে আপনি বড় আকারে দেখতে পাবেন। যেমন ধরেন আমরা একটু একটু বোঝার চেষ্টা করি। যেমন ধরেন যে এই যে গাজায় যে মুসলমানদের যে এই যে একটা করুণ অবস্থা, আর হচ্ছে ইসরায়েলের কি এত শক্তিশালী একটা অবস্থা, অথচ ইসরায়েল হচ্ছে খুব ছোট্ট একটা জায়গা, তার চারিদিকে কিন্তু মুসলিম রাষ্ট্র আছে, তার চারিদিকে কিন্তু আরব রাষ্ট্রগুলো আছে। এখন আপনি জাস্ট চিন্তা করেন যে উম্মা কনসেপ্ট অথবা আসাবিয়াত, যেটাকে আমরা বলি না কেন মুকাদ্দিমার ভাষায় আসাবিয়াত, এটা যদি ওই আরব রাষ্ট্রের মধ্যে থাকতো, তাহলে কি ইসরায়েলের জন্য এখানে এত বছর থাকা সম্ভব হতো? সম্ভব কিন্তু হতো না। আবার দেখেন ইউরোপের চিন্তা কি, ইউরোপের সবার চিন্তা হচ্ছে যে মধ্যপ্রাচ্যকে আমার কি করতে হবে, কন্ট্রোল করতে হবে। এই জন্য ইউরোপের সবার আসাবিয়াত কিন্তু এখানে এক হয়ে গেছে, তারা দেশ হিসাবে ভিন্ন ভিন্ন। তারা কি করছে, হ্যাঁ এখন আমার এই ইসরায়েলকে আমার সহযোগিতা করতে হবে, আমার যত আর্থিক সহযোগিতা দরকার হোক, যত আমাদের বুদ্ধি পরামর্শ দরকার হোক, যত লজিস্টিক আমাদের সহযোগিতা দরকার হোক, সব আমরা ইসরায়েলকে কি করব, আমরা। তো তারা কি করছে, এখানে তাদের একটা একটা গোষ্ঠীগত বা একটা স্বার্থ তাদের কাজ করছে। আর এদিকে যদি মুসলিমদের মধ্যে উম্মা কনসেপ্ট বা আসাবিয়াতে যদি থাকতো, তাহলে কি হতো, যে মধ্যপ্রাচ্যে আমরা যে গাজার যে অবস্থা দেখছি, সেই অবস্থা কিন্তু আসলে থাকতো। জি উস্তাদ, বুঝতে পেরেছি। আচ্ছা, তো আসাবিয়াত আসাবিয়াত এবং হচ্ছে আহ আমরা তো ধরেন আমরা তো কথা বললাম যে ইবনে খালদুন আসলে প্রাসঙ্গিক কিনা। হ্যাঁ, এটা নিয়ে আমরা একটু দেখি যে তিনি এখানে যে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলোর একটা জায়গা আমরা দেখব যে যেটা মানে তিনি তো প্রাসঙ্গিক, পুরো মুকদ্দিমা জুড়ে তিনি প্রাসঙ্গিক, এবং পুরো মুকদ্দিমা আসলে বর্তমানেও এটা প্রাসঙ্গিক। তো একটা জায়গা থেকে আমরা দেখার চেষ্টা করব যে তিনি আসলে কতটা প্রাসঙ্গিক। আমরা ওনার যে যুদ্ধের যেই অধ্যায়টা আছে, এই জায়গায় তিনি যুদ্ধ নিয়ে কিন্তু খুব বিস্তর আলাপ করেছেন, এবং এই জায়গায় তিনি বারবার বলেছেন যে শুধু বাহ্যিক শক্তি দিয়ে আপনি কিন্তু কখনোই যুদ্ধে জিততে পারবেন না। আপনার বাহ্যিক শক্তি যতই বেশি হোক না কেন, আপনার যুদ্ধে জেতার জন্য আপনার ভেতরগত শক্তি দরকার হবে। তার ভেতরগত শক্তিটা কি? ভেতরগত শক্তিটার কথায় তিনি শেষ শেষ দিকে এসে বলেছেন আসাবিয়া। এবং এখানে তিনি একটা খুব চমৎকার একটা কথা বলছেন, যেই কথাটা বর্তমান এই যে সাম্প্রতিক যে ইরান আমেরিকার যে যুদ্ধটা, এই যুদ্ধের মধ্যে এই জিনিসটা আসলে আমি 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 একটু খুঁজে পেয়েছি। কিভাবে তিনি ওইটা শেষ করছেন এইভাবে, যে ধরা যাক যুদ্ধের দুইটা পক্ষ, একটা পক্ষ তাদের আসাবিয়াত এক, তাদের এই যুদ্ধে তাদের যে স্বার্থ, তাদের যে যুদ্ধের পিছনে যে ইচ্ছা, যে উদ্দেশ্য, এটা এক। আরেকটা পক্ষ যুদ্ধের পিছনে তাদের যে স্বার্থ, এটা এক না, একক না, এটা ভিন্ন ভিন্ন, এটা একাধিক। তাহলে ওই যে দ্বিতীয় যে পক্ষটা বা প্রথম যে পক্ষটা, যাদের আসাবিয়াত এক, তারা দুর্বল হলেও মানে দিন শেষে তারাই বিজয়ী হবে। এখন দেখেন এই যে ইরানের যে যুদ্ধটা হলো সাম্প্রতিক সময়, এটা তো আমরা আপডেট আমরা সবাই আমরা দেখেছি। এখানে কিন্তু আমেরিকাকে একাই লড়াই করতে হয়েছে, আর ইসরায়েল তো হচ্ছে আমেরিকারই একটা অংশ। সো তার লড়াই করা মানে আমেরিকার লড়াই করা একই কথা। এখানে কিন্তু আমেরিকার একাই লড়াই করতে হয়েছে, কারণ এখানে আমেরিকার স্বার্থটা বেশি। আমেরিকা কিন্তু কি করেছে, এখানে ইউরোপকে ডেকেছে, তারা কিন্তু তাকে সহযোগিতা করেনি। তারা কিন্তু তারা ইউরোপকে বলেছে যে তোমরা এখানে আমাকে সহযোগিতা করো বিভিন্নভাবে, যেভাবে হোক, কিন্তু তার কাছে কিন্তু কেউ আসে নাই। এখন দেখেন মধ্যপ্রাচ্যে আমেরিকা ইউরোপের স্বার্থ কিন্তু এক না, স্বার্থ কিন্তু ভিন্ন ভিন্ন। এখন এই যুদ্ধের সময় যখন আসছে, তখন ইউরোপ চিন্তা করেছে যে এখন যদি আমরা আমেরিকা সে যেভাবে বিভিন্ন জায়গার উপরে আক্রমণ করতেছে, যে কোনো সময় আমাদের উপরে কি করতে পারে, আক্রমণ সে করে বসতে পারে।
সে আমাদের অমুক জায়গা চেয়ে বসতে পারে, ডোনাল্ড ট্রাম্প বলতে পারে যে ইউরোপের অমুক জায়গা আমাকে দিয়ে দাও, অমুক জায়গায় তেল আছে ওইটা আমাকে দিয়ে দাও। এই জন্য ইউরোপও চিন্তা করেছে যে আমাদের এখানে আসাবিয়ত কি হয়ে গেল, মানে বিভিন্ন হয়ে গেল। সো যখন আমরা ইরান যুদ্ধটা দেখলাম, আমরা তো সবাই ভেবেছি বা অনেকেই আমরা আলোচনা করেছি যে ইরানের অবস্থা একেবারেই চুরমার হয়ে যাবে, বিধ্বস্ত তারা করে ফেলবে ইরানকে। এবং তারা কিন্তু তাদের লজিস্টিক দিয়ে বা তাদের শক্তি দিয়ে অনেক আক্রমণ করার চেষ্টা করেছে, কিন্তু ওই যে সবার সহযোগিতা না পাওয়ায়, তার আসাবিয়াতটা ভিন্ন ভিন্ন হয়ে যাওয়ায় সে কিন্তু এই যুদ্ধে আসলে বিজয় হতে পারেনি। অন্যদিকে দেখেন ইরানের যে বর্তমান যে শাসন, এই শাসনের বিরুদ্ধে কিন্তু ইরানের মধ্যে যারা বামপন্থী আছে তারা কিন্তু এই শাসনের বিপক্ষে কিন্তু তারা বিভিন্ন সময় ধরেই, লম্বা সময় ধরেই লড়াই সংগ্রাম বা আন্দোলন করে আসতেছে। যখন আমেরিকা ইরানের উপর আক্রমণ করলো, ইরানের স্কুলে আক্রমণ করলো, শত শত বাচ্চাদেরকে আসলে তারা শহীদ করে ফেললো বা মেরে ফেললো, তখন কিন্তু এই ইরানের মধ্যে যারা বামপন্থী আছে তারাও কিন্তু এসে বলতেছে যে আমরা ইরানের শাসনের আমরা কি ছিলাম, আমরা বিরোধী ছিলাম, বা ইরানের শাসনের আমরা সমালোচক, কিন্তু ইরানের আমরা সমালোচক। সুতরাং আমেরিকা এখন যে ইরানের উপর, আমার দেশের উপরে যে আক্রমণ করতেছে, এটার আমি সমর্থন করছি না, এটার বিরুদ্ধে আমি এখন রাস্তায় বিক্ষোভ জানাচ্ছি। সুতরাং আমেরিকা যেটা মনে করেছিল যে ইরানের উপর আক্রমণ করবে, সে ইরানের যেই আগের যেই মানে শাসন ছিল বা বামপন্থী যারা কি বলে আন্দোলন করতেছে, তারা খুব আনন্দে আমেরিকাকে মানে আমন্ত্রণ জানাবে এবং আমেরিকা তাদের হাতে ক্ষমতা তুলে দিবে। এটা কিন্তু আসলে আদতে ঘটে নাই। কারণ কি, আসাবিয়াতের জায়গা কিন্তু নড়বড় হয়ে গেছে। আমেরিকার আসাবিয়াত যেহেতু তারা একটা জাতিসংঘ, আমেরিকা কি বলতেছে, জাতিসংঘ তো আমি, তো তোমরা আমাকে সাহায্য করতেছো না কেন, আমি তো জাতিসংঘ, আমেরিকাই তো জাতিসংঘ। যখন তাকে কেউ সহযোগিতা করতেছে না, সে কিন্তু পুরো পাগলাটে হয়ে গেছে, সে পুরো খ্যাপাটে হয়ে গেছে। তারপরে কিন্তু সে যখন দেখলো যে আসলে আমার আসাবিয়াত মিলতেছে না, তখনই কিন্তু সে গিয়ে কি করলো, সে সমঝোতা করার জন্য বিভিন্ন পদক্ষেপ আসলে গ্রহণ করলো। তো আমি মানে আমরা মুকদ্দিমা নিয়ে যদি আরো বিস্তারিত ভাবে আলাপ করি বা আরো অনেক আলোচনা করি, তখন আসলে দেখা যাবে যে ইতিহাসের প্রত্যেকটা ধাপেই এই যে আসাবিয়াত বলি বা মুকদ্দিমার বিভিন্ন তত্ত্ব বলি, এগুলো কিন্তু আসলে অ্যাপ্লিকেবল ছিল এবং এখনো অ্যাপ্লিকেবল আছে। এবং তার এই তত্ত্বগুলোর মাধ্যমে আমরা কিন্তু ইতিহাস, আর সাম্প্রতিক ইতিহাস হোক বা যে কোনো ইতিহাস হোক, আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারবো, ব্যাখ্যা করার সুযোগ আছে। আমাদের আলোচনার ভেতর মধ্যপ্রাচ্য চলে আসছে, তাহলে একটু বলি যে আমাদের মধ্যপ্রাচ্যে যারা আছে আর কি, একটা তো মানে শিয়া এবং সুন্নি একটা ধরেন দ্বন্দ্ব আছে সেখানে, এবং সেটাই অনেক কিছু ডিটারমাইন করে সেইখানে। তো এখানে তাহলে আমরা কি বলতে পারি যে মানে মধ্যপ্রাচ্যের রিজিওনাল যে টেনশন, এটাকে ব্যাখ্যা করার জন্য মানে শিয়া আসাবিয়া এবং সুন্নি আসাবিয়া, এই দুইটা দিয়ে কি এটা রিজিওনাল টেনশনটা ব্যাখ্যা করা যায় কিনা? মানে আসাবিয়া জিনিসটা খুবই ব্যাপক। আপনি যেটা যে প্রসঙ্গটা তুলেছেন এটাও প্রাসঙ্গিক এবং এটাও একটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যে শিয়া সুন্নি, এটাও একটা। এবং আপনি দেখবেন যে যখন আমেরিকা ইরাকের উপর আক্রমণ করেছে, তখন কিন্তু ইরান সরাসরি সেখানে তাদেরকে সহযোগিতা করেছে। কেন সহযোগিতা করেছে? ওই শিয়া সুন্নির যে একটা আসাবিয়াত আছে, শিয়া সুন্নির যে একটা দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বটা কিন্তু। এবং আপনি দেখবেন যে যেটা হয় যে আমরা যখন মানে আমাদের দেশে তো অনেকেই ইরানকে নিজেদের ভাই বলছি, বা ইরানকে আমরা খুবই রাজনৈতিক ভাবে একটা শক্তিশালী একটা অবস্থান যেহেতু তাদের আছে, তো এই জন্য আমরা বলছি যে শিয়া সুন্নিটা বাদ দাও। হ্যাঁ, এইসব সংকীর্ণ চিন্তা বাদ দাও, এইসব সংকীর্ণ চিন্তা করলে তোমার আসলে বিশ্ব রাজনীতি বা কোনো রাজনীতি আসলে করতে পারবে। কিন্তু আমরা যখন ইতিহাস পড়বো, ইতিহাস পড়লে আপনার দেখবো যে এই যে আপনার মুসলিমদের যেই খেলাফত ছিল, এই খেলাফতের পতন বা মুসলিমদের বিভিন্ন জায়গায় যে যখন তারা যুদ্ধে হেরেছে এই মধ্যপ্রাচ্যে এবং এই ইরান ইরাক এই সকল জায়গায়, সেখানে কিন্তু শিয়ারা প্রত্যক্ষভাবে বিরোধী দলকে সহযোগিতা করেছে। তো এটা একটা বড় ফ্যাক্টর অবশ্যই। বুঝতে পেরেছি। আমার এবার প্রশ্নটা হচ্ছে আপনার কাছে, যে আধুনিক রাষ্ট্রের আসাবিয়ার প্রয়োগ নিয়ে, অর্থাৎ আমরা এখন যে রাষ্ট্র ব্যবস্থায় বাস করছি সেটা অবশ্যই ইবনু খালদুনের সময়ের চেয়ে অনেক অনেক জটিল, অনেক কমপ্লেক্স নিঃসন্দেহে। সেখানে আসাবিয়ার ব্যাপারগুলো যদি বলে যে গোত্রের আসাবিয়া ছিল, রাজবংশের আসাবিয়া ছিল, রাজবংশ থেকে আবার সাম্রাজ্যের আসাবিয়া, এগুলো একটা ছিল। তখনকার তুলনায় এখন যেমন কি আছে, এখন আছে নেশন স্টেট, মানে জাতিরাষ্ট্র আছে, আন্তর্জাতিক সংগঠন আছে, মিডিয়া আছে, মিডিয়া আবার এই পাবলিক অপিনিয়ন অনেক কিছু তৈরি করে। তো তখনকার আসাবিয়া অর্থাৎ মরুভূমির যাযাবর গোষ্ঠী ঠিক যেভাবে আসাবিয়া চিন্তা করত,
বর্তমানে কি রাষ্ট্রগুলোদের সংহতির ক্ষেত্রে কি আসাবিয়া কি ঠিক মানে ওই আসাবিয়ার প্রয়োগটা কি ঠিক ওই রকম হয় কিনা? যেমন ইবনে খালদুন বলেছিলেন যে কোন একটা রাজবংশ বা শাসন সে ৩ থেকে ৪ প্রজন্মের বেশি টিকে না। তার একটা উত্থানকাল থাকে, এর ভিতর সে একদম সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যায়, আবার তার পতনকাল হয়। তো আধুনিক গণতান্ত্রিক যে রাষ্ট্রগুলো আছে, বর্তমানে যে নেশন স্টেট আছে, এরাও কি এই বাস্তবতার ভেতরে নাকি তারা এই বাস্তবতার বাইরে? আচ্ছা, ওই আমরা যেটা বললাম যে যেহেতু এটা ৭০০ বছর আগের একটা আমরা গ্রন্থ, এবং ওই সময়ের ওই যে সামাজিক অবস্থা এবং বৈশ্বিক অবস্থা, সেটা তো অবশ্যই বর্তমান সময়ে নেই। এখন হচ্ছে যে আসাবিয়াত বর্তমানে তাহলে কি? আসাবিয়াত বর্তমানে হচ্ছে আদর্শিক। বর্তমানে আসাবিয়াতটা হচ্ছে একটা আদর্শিক লড়াই। আমরা যদি আদর্শিক লড়াই বলি তাহলে সেটা হচ্ছে আসাবিয়াত। এবং তাহলে এখন এখানে কোন আদর্শটা জিতবে? যেই আদর্শের মধ্যে আসাবিয়াতটা যত বেশি আছে সেই আদর্শটাই আসলে জিতবে। আমরা যদি সংক্ষেপে বললে আসলে এটাই যে ওনার সময়ের যেই সমাজ জীবন বিশ্ব আর বর্তমান সময়ের যে সমাজ জীবন বিশ্ব, এটা অনেকটাই ডিফারেন্ট। তো ওই সময়ে কি ছিল? ওই সময়ে পরিবারতন্ত্র ছিল এবং ছোট ছোট ওই সময়ের বিশ্বটা ছিল গোত্র ভিত্তিক বিশ্ব। এই যে বর্তমানে যে আমরা বর্ডার দেখি, বর্ডার তারা ওই সময় ছিল না। এখন হচ্ছে কি, মানে একটা জাতি রাষ্ট্র, আমি যেটা আপনি যেটা বললেন যে নেশন স্টেট, যে বর্ডার দিয়ে কি করেছে, একটা জাতি জাতি ভাগ করেছে। ওই সময় কি ছিল? ওই সময় গোত্র ভিত্তিক আসলে ভাগ ছিল। তো গোত্র ভিত্তিটা দূর হয়ে গিয়ে এটা এখন কি কোথায় চলে আসছে? এটা এখন জাতি রাষ্ট্রে চলে আসছে। আবার এই জাতি রাষ্ট্রের মধ্যে কি আছে? আবার আইডিওলজিক্যাল বিষয়গুলো চলে আসছে, আদর্শিক বিষয়গুলো চলে আসছে। যে আমরা একই জাতি কিন্তু আদর্শ কিন্তু সবার এক না। তো এখানে তাহলে কোন আদর্শটা জিতবে? যেই আদর্শের মধ্যে আসাবিয়াতে যত বেশি থাকবে সেই আদর্শের মধ্যেই সেই আদর্শটাই আসলে জিতবে, সেই আদর্শটাই আসলে এগিয়ে যাবে। এবং এটা একটা মানে আমরা বিভিন্ন বিষয়কে দেখলেই আমরা আমাদের রাজনৈতিক বিষয়টা আপনি দেখেন, আমি একটু আমাদের সাম্প্রতিক বিষয়গুলোতে আমরা একটু টানি, তাহলে আমরা একটু বুঝতে পারবো। যেমন ধরেন আমাদের আহ এই সাম্প্রতিক সময়ে জুলাইয়ের পরে কি হয়েছে? জুলাইয়ের পরে আপনার হলো প্রথম আলোতে আক্রমণ হয়েছে। এখন প্রথম আলোতে যখন আক্রমণ হলো, হওয়ার পরে কি করেছে তারা? তারা অনেক মানুষকে গ্রেফতার করেছে। এবং গ্রেফতার করেছে কিসের ভিত্তিতে গ্রেফতার করেছে? আপনি দেখবেন যে কিসের ভিত্তিটা কি আসলে কি? হয়তোবা কেউ ফেসবুকে একটা পোস্ট করেছে কিন্তু সে আসলে ওই জায়গায় ছিল না, সে পোস্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। ওকে, ঠিক আছে। এখন ধরেন এই যে গ্রেফতার যারা হলো, তারা কেন গ্রেফতার হলো? তারা প্রথম আলোর বিরুদ্ধে গিয়েছে এবং তারা অনেকেই বলেছে যে প্রথম আলো সে কি ছিল, ইসলাম বিদ্বেষী কাজবাজ করেছে, এই জন্য আমরা কি প্রথম আলোকে আমরা রাখবো না, সে হচ্ছে কি বাংলাদেশ বিরোধী ইত্যাদি বিভিন্ন কথা বলি তারা কিন্তু গিয়েছে। এখন তারা যখন গ্রেফতার হলো, তাদের পক্ষে আসলে কোন আসাবিয়াতকে দাঁড়িয়েছে? তারাই নাই। আপনি দেখেন একজন আছে, উনি হচ্ছে একটা একজন জুতা ব্যবসায়ী, তার জুতার অনেক আছে, ওনার নামটা আমার সঠিক মনে পড়ছে না। উনিও কিন্তু এই জুলাইতে এই প্রথম আলোর ইতে গ্রেফতার হয়েছিলেন। ঠিক আছে। তো এই যে উনি গ্রেফতার হওয়ার পরে উনি যখন জেল থেকে বেরিয়েছেন, উনি একটা পোস্ট করেছেন। উনি ওই পোস্টে বলেছেন যে জেলখানায় গেলে বোঝা যায় যে আসলে হুজুর সমাজ বিচ্ছিন্ন এবং তারা একা, তাদের আসলে কোনো কি নেই, তাদের আসলে কোনো সহযোগী নেই। তো এই যে তার একটা পোস্ট, এই যে তার একটা ক্ষোভ, এই ক্ষোভটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তার মানে আমরা যারা বাংলাদেশের হুজুর সমাজ আছি, আমাদের মধ্যে কোনো আসাবিয়াত নেই। আমরা কি চিন্তা করছি? ধরেন আমাদের এই যে প্রথম আলোর এই কাণ্ডে কে গ্রেফতার হয়েছেন? আমাদের একজন তরুণ গবেষক আলেম মাওলানা আইনুল হক কাসেমি হাফিজুল্লাহ গ্রেফতার হয়েছে। এখন আপনি বলেন বাংলাদেশের কতজন বড় হুজুর এই আইনুল হক কাসেমি বিষয়ে পোস্ট করেছে? আপনি দেখেন পোস্ট করেছেন কিনা? করেন নাই। আর কিছুদিন আগে একটা কি ঘটনা হয়েছে? ঘটনা সরাসরি আপনারা এখনো অনেকেরই মনে আছে যে জামাত ইসলামের কোন একজন নারী কর্মীকে কোন জায়গা থেকে সেটা আমার সঠিক মনে নাই, তাকে গ্রেফতার করা হয়েছিল কিসের ভিত্তিতে? কোন একটা পোস্টের কারণে। তো সেই নারীর বিষয়ে কেন কোনো মানুষ নাই পোস্ট করে নাই যে কেন তাকে গ্রেফতার করা হলো, কি কারণে তাকে গ্রেফতার করা হলো, জবাব চাই, এই চাই সেই চাই, হুলস্থুল একটা কাণ্ড। এবং কি পার্লামেন্টেও সেটা নিয়ে কথা হয়েছে।
তারপর কি হলো, সেই নারীকে কিন্তু 2 দিনের মধ্যে আপনার ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা কি এখন পর্যন্ত আইনুল হক কাসেমি হাফিজুল্লাহকে বের করতে পেরেছি? আমরা কিন্তু এখন পর্যন্ত তাকে বের করতে পারি নাই। এবং ওই যেটা বললাম, যিনি ওই যে জুতা ব্যবসায়ী, তিনি যেটা এসে পোস্ট করেছেন যে জেলখানায় গেলে বোঝা যায় যে আসলে হুজুররা কি বিচ্ছিন্ন বা একক, তাদের আসলে কোনো, তাদের পিছনে আসলে কেউ নাই, সহযোগী হিসেবে কেউ নাই। এটা কিন্তু খুব একটা নির্মম কথা। এবং এখান থেকে আসলে বোঝা যায় যে আমাদের মধ্যে আসলে কোনো আসাবিয়াত নেই। আমরা যে আদর্শ লালন করি, আমরা যে নিজেদেরকে উম্মা কনসেপ্ট বলি, ইত্যাদি কথা জাস্ট ওই জায়গায় শেষ। কিন্তু এই কনসেপ্টের কথা বলে, বা এমন ধরেন আইনুল হক কাসেমি, হাফিজুল্লাহকে নিয়ে টুকটাক 2-1 জন কথা বলতেছে, কিন্তু অন্যদিকে আপনি দেখবেন আরেকজন আছেন, ওনাকে নিয়ে কিন্তু কেউ কথা বলতেছে না। আমাদের এই যে বিক্রমপুরী সাহেব আছেন, ওনাকে নিয়ে কিন্তু আমরা কেউ কথা বলছি না। তার মানে হচ্ছে আমার আসাবিয়াত, আমার যে আদর্শ, এইখানে আমার কোনো আদর্শিক জিনিস নেই। এরপরে আপনি এখন চিন্তা করেন যে আপনি বামপন্থী কোন একটা লোককে, বামপন্থার কোন একটা দলের হয়তোবা 100টা যদি লোক থাকে, তাদের দলের বিভাগ আছে 70টা, ঠিক আছে, তাদের জনসমর্থন কিন্তু একেবারেই নাই বলতে গেলে। তো তাদের যদি কোনো একটা লোককে আপনি গ্রেফতার করেন, আপনি কতদিন রাখতে পারবেন? সো এখানে মানে মোটামুটি আশা করি যে বিষয়টা উঠে আসতেছে। শুধু গ্রেফতারটা তো অনেক দূরের কথা বলেন, মানে আপনি যে টিপ কাণ্ডের কথা তো নিশ্চয়ই মনে আছে, তো সারা দেশ তোলপাড় হয়ে গেছিল সামান্য এক কাণ্ডে। হ্যাঁ, এখন দেখেন ওই লোকটা কিন্তু চাকরি হারিয়ে এখনো কিন্তু বেশ কিছুদিন ধরে তিনি অনশনে ছিলেন, এখন আছেন কিনা জানি না। তো তাকে নিয়ে বর্তমানে আমাদের কোন বড় হুজুর, মানে আমার এই কথাগুলো আসলে একটা কন্ট্রোভার্সি হয়ে যাবে বা এগুলো নিয়ে অনেক সমালোচনা হবে, এগুলোর বাস্তবতা। মানে ইবনে খালদুন রহিমাহুল্লাহ বই পড়লে আপনার সমালোচনার সম্মুখীন আপনি হবেনই, কারণ এটা যেহেতু রাজনীতির সাথে সম্পৃক্ত। সো ওই টিপকাণ্ডে যেই লোকটা চাকরি হারালো, তার চাকরি কেন আমরা জুলাইয়ের পরে দিতে পারলাম? কেন? এটা এটা তো অবশ্যই আমাদের ব্যর্থতা। এখনো পর্যন্ত আমরা আমাদের এই প্রথম আলোর কি একটা ঠুনকো কারণে আইনুল হক কাসেমি হাফিজুল্লাহকে ধরে নিয়ে গেছে, একটা পোস্ট দিয়েছেন, উনি ছিলেন কোথায়, প্রথম আলো ছিল কোথায়, ওনাকে ধরে নিয়ে গেছেন কোথায়, ওনাকে তো আমরা ছাড়াতে পারতেছি। সো আমাদের ভিতরে আসলে এই আসাবিয়াতটা নাই, আদর্শিক যে সংহতি এটা আসলে নাই। আপনি এই বাংলাদেশের প্রেক্ষাপটে কথাগুলো বলেন, বিশেষ করে আমাদের যে ইসলামপন্থী যে হুজুর সমাজ যারা আমরা আছি তাদেরকে নিয়ে। আসলে আমি এই পয়েন্টটাতে আসতাম যে আমাদের ভিতর আসলে এই সেক্টেরিয়ান ডিভিশনটা অনেক বেশি। আমাদের ভিতর দেওবন্দি আছেন, হ্যাঁ, কওমি আছেন, বেরলভি আছেন, আহলে হাদিস আছেন, তাবলিগ, হেফাজত, বিভিন্ন পুরের মুরিদ, হ্যাঁ, এরা যারা আছেন, মানে এই যে বিভিন্ন এক একটা গোষ্ঠী, এনাদের প্রত্যেকের ভেতর নিজেদের প্রতি একটা মারাত্মক লেভেলের সংহতি কাজ করে। যেমন দেওবন্দীদের ভিতর একটা সংহতি আছে, কওমীদের নিজেদের ভিতর একটা সংহতি আছে, আবার আহলে হাদিস যারা তারা নিজেদের ভিতর তাদের অনেক ভালো সংহতি আছে, বা তাবলিগের ভিতর তাদের ভিতর সংহতি আছে। কিন্তু তাদের ভিতর যদিও শক্তিশালী অভ্যন্তরীণ সংহতি আছে, কিন্তু বাইরের সাথে, অর্থাৎ অন্য মুসলিমের সাথে কিন্তু তাদের এই সংহতিটা কাজ করতেছে না। যে একজন কওমির সাথে একজন আহলে হাদিসের কিন্তু ওই লেভেলের সংহতি কাজ করতেছে না, বা একজন তাবলিগের সাথে একজন হেফাজত হয়তো বা কিছু ক্ষেত্রে হয়তো বা ম্যাচ করে, কিছু ক্ষেত্রে ম্যাচ করে না, আমরা ওই সংহতিটা আমরা দেখতে পাই না। তো এই যে ডিভিশনটা, যে বৃহত্তর উম্মাহ কনসেপ্টে যে তারা একত্রিত হতে পারতেছেন না, তো এটাকেও কি আমরা কি ইবনে খালদুনের আসাবিয়া দিয়ে কি ব্যাখ্যা করা যায় কিনা? আর 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে এই যে আসাবিয়া, এর কারণে কি আমাদের ইসলাম পন্থার, বাংলাদেশের ইসলামের কি কোনো উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? যেটা আমি বললাম যে আসাবিয়াতকে যদি আমরা গোষ্ঠী সংহতি হিসেবে দেখি, তখন এটা অবশ্যই কিনা, এটা একটা শক্তিশালী অবস্থান না। যারা আহলে হাদিস আছেন তাদের ভিতরে একটা সংহতি আছে, ব্যাস, তারাই শুধু এই সংহতি থেকে উপকৃত হচ্ছে। কিন্তু যখন আমরা আসাবিয়াতকে বড় আকারে দেখবো, উম্মাহ কনসেপ্ট হিসেবে দেখবো, তখন কিন্তু আমাদের আসাবিয়াতের দরকার। এই যে আপনি যখন আহলে হাদিস নিয়ে কথা বললেন, ইট রিমাইন্ডস মি হেফাজতের সময়, তখন তো আমার বয়স অনেক কম। আমরা হেফাজতে ছিলাম এবং আমরা মাগরিবের নামাজ পড়লাম ওই যে শাপলার ওইখানে। ওই জায়গায় 2 ব্যক্তি ঝগড়া মানে তার বিবাদে জড়ায় গেছে, তাদের মধ্যে ঝগড়া লেগে গেছে। বিষয় কি? আহলে হাদিস নিয়ে। এবং ওইখানে একজন আরেকজনকে মানে বলতেছে, যিনি আহলে হাদিস, তিনি এইভাবে নামাজ পড়তেছেন বুকের হাত বেঁধে, অন্যজন কি করেছে, তাকে এটা নিয়ে প্রশ্ন করা শুরু করছে। এখন ওই আহলে হাদিস যে লোকটা, সে তো একা, সে তো এখানে বিব্রত হয়ে গেছে, সেই লোকটা সে আগ্রাসী অবস্থা হয়ে গেছে, সে ওই আহলে হাদিস লোকটার উপরে ক্ষেপে গেছে।
ঠিক আছে? তো এখন অন্যরা কি করলো? অন্যরা তাকে থামাইলো, ভাই আপনি এখানে কি করতেছেন? তো দেখেন এখানে আমাদের আসলে রাজনৈতিক লিটারেসি নেই, রাজনৈতিক পাঠ আমাদের নেই। সে আহলে হাদিস হোক আর যাই হোক, সে এখানে কেন আসছে? নবীর প্রেমে আসছে। তাহলে এই যে যখন একটা হেফাজতের মধ্যে আমরা কিন্তু কোনো একটা দল থেকে আসিনি, সাপ্লাই কিন্তু আমরা কোনো একটা দল থেকে আসিনি, আমরা কিন্তু সবাই আসছি নবীর প্রেমে। এখন আমি যখন দেখবো যে আমার পাশে একজন আহলে হাদিস নামাজ পড়তেছে, এটা দেখে তো আমার ট্রিগার্ড হওয়ার কোনো কারণ নেই। আমি যে কারণে এখানে আসছি, সেও তো সেই কারণে এখানে আসছে। তো ওই যে আপনি যেটা বললেন যে আসলে এই যে আমাদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব আছে, বিভিন্ন মানে ভাগ ভাগ আছি, বা আমরা শুধু নিজের লোক না হলে আমরা আসলে আর সামনে আগাই না, এটার কারণটা হচ্ছে আসাবিয়াত। আর এটা থেকে বের হওয়ার কারণটা হচ্ছে আসাবিয়াত। কিভাবে? আসাবিয়াত হচ্ছে গোষ্ঠী সংহতি, শাব্দিক অর্থ। যখন আপনি আসাবিয়াতকে শুধু গোষ্ঠী সংহতি হিসেবে ধরবেন, তখন বর্তমান সময়ে আপনি বিচ্ছিন্ন। আর যখন আপনি আসাবিয়াতকে উম্মা কনসেপ্ট হিসেবে ধরবেন, তখন কিন্তু আপনি একতাবদ্ধ। এবং যখন আপনার আসাবিয়াত হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আপনি কি হবেন? আপনার মানে যেই মানে আক্রান্ত হোক না কেন, সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, তো তাহলে কি হবে? তার পক্ষে দাঁড়ানোটা আমার কর্তব্য। যে না, সে, হ্যাঁ তার সাথে আমার অনেক দ্বন্দ্ব আছে, তার সাথে আমার রাজনৈতিক অনেক মতবিরোধ আছে, সে এইটা বলে আমি ওইটা বলি, কিন্তু আপনি যে এখানে তাকে গ্রেফতার করলেন, কেন গ্রেফতার করলেন? এই জবাবদিহিটা যদি আমি চাইতে না পারি, তাহলে আমার মধ্যে আসলে কোনো আসাবিয়াত নেই। বুঝতে পেরেছি উস্তাদ। আচ্ছা, আহ ইবনে খালদুন কিন্তু এটাও দেখাইছেন আর কি, যেটা আমরাও দেখতে পাই যে যারা মরুর বা ধরেন গ্রামের আসাবিয়ার কথাই বলি, সে মরুর আসাবিয়া বা গ্রামের যে আসাবিয়া গোষ্ঠীগত সংহতি যতটা বেশি থাকে, এটা কিন্তু শহরে এসে বিলাসিতায় দুর্বল হয়ে পড়ে। আমরা কিন্তু এখানে অনেকটা ইন্ডিভিজুয়াল লাইফ লিড করি। যেমন আমার পাশের বাসায় কে আছে কি করে তাও আমরা জানি না, অথচ গ্রামে গেলে প্রত্যেকের সাথে দেখা হয় চায়ের আড্ডায়, দোকানে। তো এটা তো মনে হয় আমাদের আম, আধুনিক বাংলাদেশে যে গ্রাম থেকে যারা মানুষ শহরে আসতেছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এটা আমরা আমাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি যে ওই স্ট্রং কানেকশনটা আমাদের নাই। তো শহরের যে মধ্যবিত্ত মুসলমান, সেও তাহলে কি তার আসাবিয়াটা হারাচ্ছে? এবং ইসলাম। মানে ওই যে মরুর বা গ্রামের যে আসাবিয়াত, এটা কিন্তু গোষ্ঠী সংহতি, এটা কিন্তু কোনো আদর্শিক না, এটা হয় গোষ্ঠীগত। আপনি ধরেন আপনি কিছুদিন পর পরে দেখবেন যে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি লেগেছে, ওটা তো কোনো আদর্শিক মারামারি না, ওটা এক গ্রাম আরেক গ্রামের মারামারি। বা আরো আমাদের গ্রামগঞ্জে যদি আমরা যেটা দেখবো যে একজনের সাথে আরেকজনের যে এটা বিবাদ, সেই বিবাদটা কেন হচ্ছে? মানে গোষ্ঠীগত কারণ হচ্ছে। অমুকের সাথে আমার সরাসরি কোনো সম্পর্ক নাই, কিন্তু আমার বংশের সাথে তার একটা সম্পর্ক আছে, আমার বংশের অমুকের সাথে তার সম্পর্ক আছে, একটা দ্বন্দ্ব আছে। এই কারণে আমি কি করছি না, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর শহরে এসে যেটা বলেছি যে হ্যাঁ বিলাসিতা হয়ে যায়, এবং শহরে এসে মানুষ বিচ্ছিন্ন হয়ে যায়, এটা তো একটা বাস্তব জিনিস। যে শহরে আমরা যারা আসি, আমরা কিন্তু কোনো এক বংশের না বা এক গোষ্ঠীর না, আমরা কিন্তু পুরো বাংলাদেশ থেকেই সবাই কোথায় যাচ্ছি? শহরে যাচ্ছি। তো আমার বাড়ির পাশে যে থাকতেছে, ধরেন আমরা গ্রামের মধ্যে সবার খোঁজ খবর রাখি, তো সবচেয়ে বেশি খোঁজ খবর কারা রাখি? আমার বংশে যারা আছে। আমার যখন কোনো একটা সমস্যা হচ্ছে, তারা সবাই এখানে চলে আসতেছে। আর একটা 5 তলা বিল্ডিং এ আপনার ধরেন 50টা পরিবার থাকতেছে, হ্যাঁ, অথবা 25টা পরিবার থাকতেছে, যে কটা পরিবার থাকুক না কেন, তারা কিন্তু এক একজন এক একটা আসাবিয়াতের লোক, তারা কিন্তু এক একজন বংশের লোক। তো ওইখানে ওই আমরা যেই গ্রামের যে আসাবিয়াতের কথা দেখি, এটা শহরের প্রযোজ্য না। আগে যেমন ছিল না, এখনো নেই। এই হলো একটা বিষয়। বুঝতে পেরেছি। মুস্তাদা, আমরা তো আলোচনা একদম শেষ পর্যায়ে চলে আসছি। তাহলে আমি যদি একটু রিক্যাপ করি, আমরা একদম শুরুতে আলোচনা করেছিলাম যে মুকাদ্দিমা কেন ইউনিক, মুকাদ্দিমা অন্যতার জায়গাটা কোথায়। তারপর আমাদের বুদ্ধিবৃত্তিক অঙ্গনে যে একটা মুকাদ্দিমা চর্চার সংকট আছে, এটা নিয়ে আমরা আলাপ করেছি। এরপর আমরা আলোচনা করলাম আসেবিয়া কি এবং এটা জাতীয়তাবাদ থেকে ঠিক কোন জায়গাটা থেকে আলাদা। আসাবিয়ার এই বিষয়গুলো আলোচনা আসছে। আধুনিক রাষ্ট্রে আসাবিয়ার প্রয়োগ নিয়ে আমরা আলোচনা করেছি। মধ্যহাতের ভূ রাজনীতিতে কিভাবে আসাবিয়া প্রভাব ফেলছে, এবং ইউরোপ যে আসাবিয়ার কারণেই এককালে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করেছে এবং এখন আসাবিয়ার কারণেই আবার এই যুদ্ধে যোগ দিচ্ছে না, আমেরিকা একা হয়ে গেছে, এটাও আসাবিয়া। এবং আমাদের ইসলাম পন্থীদের ভেতরেও যে একজন আসাবিয়া কাজ করে, আমাদের আলেম সমাজদের ভেতরেও যে একজন আসাবিয়া কাজ করছে, যে আমরা নিজের গোষ্ঠী নিজের মতাদর্শকে গুরুত্ব দিতে চেয়ে আমরা যে বৃহত্তর ইসলামের খেদমত বা কল্যাণে যে কাজগুলো করা দরকার আমরা সেই কাজগুলো করতে পারছি না, বা সেই বিষয়গুলো থেকে আমরা অন্ধ থাকতেছি।
অথচ আমরা যদি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে দেখি তারা কিন্তু হিন্দুত্ববাদী আসাবিয়াতে আক্রান্ত। তারা কিন্তু ঠিকই তারা কিন্তু যখন তারা যে মুসলিমদের উপর যখন আক্রমণ করে তখন কিন্তু তারা কিন্তু দেখে না যে কে হানাফি, কে মালিকি, কে শাফি, কে কওমি, কে দেওবন্দি। তাদের কাছে কিন্তু সবাই সেম। তাদের কাছে কিন্তু সবাই সেম। তো আমরা তার শত্রু যদি আমাকে এক হিসেবে দেখে তাহলে আমরা কেন এক হয়ে আহ তাদের বিরুদ্ধে আমরা না দাঁড়াতে পারি? তাহলে এটা তো আমাদের জন্য একটা দুর্বলতার জায়গা এবং সম্ভবত আমাদের জন্য সবচেয়ে উইক পয়েন্ট তো এটাই যে আমাদেরকে আসলে বহুধা বিভক্ত করে রাখা হয়েছে এবং হতে পারে যে এটা পশ্চিমা একটা চক্রান্ত হতে পারে যে আমাদেরকে এভাবে করা হয়েছে। এবং আমরা পরবর্তীতে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে পশ্চিমের যে বুদ্ধিবৃত্তিক যে দ্বিধা আছে, এই যে পশ্চিম বুদ্ধিবৃত্তিক দ্বিধা নিয়ে আমরা উস্তাদ মেহেন্দি তো আপনি এটাই আলোচনা করেছেন যে আহ এই যেমন ইবনু খালদুন তো সমাজবিজ্ঞানের জনক তারা বলে, কিন্তু সমাজবিজ্ঞানের বইয়ে তারা জনক বলার পরেও তাকে মাত্র একটা পেজে স্থান দেওয়া হয়, অথচ অগাস্ট কুম বা ম্যাক্স ওয়েবার তাকে কয়েকটা অধ্যায় জুড়ে স্থান দিয়েছেন। তো অগাস্ট কুম বা ম্যাক্স ওয়েবার তো আর আসমান থেকে আসেননি, তারা এইগুলা কিন্তু নিয়েছেন আমাদের ইবনে খালদুনের কাছ থেকেই। ম্যাক্স ওয়েবার বা ডুরখেইম তারা যে কথাগুলো বলছেন সেটা ইবনে খালদুন আরো কয়েক শতাব্দী আগে বলে গিয়েছেন। কিন্তু জাস্ট মুসলিম হওয়ার কারণে, আরব হওয়ার কারণে, আফ্রিকান হওয়ার কারণে বা তিনি এমন একটা সভ্যতার প্রতিনিধি হিসেবে ছিলেন যাকে পশ্চিম আদার করে রাখে, আলাদা করে রাখে, অন্য মনে করে, তাকে কেন্দ্রে আনা হয়নি। তো এরকম পশ্চিমের যে বুদ্ধিবৃত্তিক আহ আহ দুষ্টতা এটা কিন্তু তাদের ভিতর আছে। তো আমরা একটা জিনিস খেয়াল করলাম আর কি আলোচনা থেকে আলোচনা থেকে আমরা এটা বুঝতে পারছি যে তিনি ছিলেন চরম প্রজ্ঞাবান একজন মানুষ এবং তার যে কথাগুলো, তার যে কাজ, তার মোকাদ্দিমা, তার কিতাবুল ইবার, সেগুলো কালের সীমানা পেরিয়ে আজকে এই 21 শতাব্দীতে এসেও আধুনিক পৃথিবীতে অত্যন্ত জীবন্ত এবং অত্যন্ত প্রাসঙ্গিক। তো তার লেখাগুলো অবশ্যই আমাদের সামনে একটা স্বচ্ছ ধারণা দেয় সমাজ সম্পর্কে। আমরা আমরা দেখতে পাই, আমাদের বর্তমান সমাজকে বুঝতে পারি, আমাদের যাপিত জীবনের যে বহুমুখী সংকটগুলো আছে সেটা আমরা বুঝতে পারি এবং আগামীর যে অপার সম্ভাবনা আমাদের সামনে অপেক্ষা করতেছে তাও আমরা ইবনে খালদুনকে দিয়ে ব্যাখ্যা করতে পারি। এবং তিনি ইতিহাসকে জাস্ট হচ্ছে টিপিক্যাল একটা ফ্রেম যে রাজা বাদশাহ জন্ম মৃত্যু যুদ্ধ এগুলোর ভিতর তিনি সীমাবদ্ধ রাখেন নাই। তিনি সমাজ, সোশ্যাল সায়েন্স নিয়ে কাজ করছেন, সমাজের গড়ে ওঠা, সমাজের বিকাশ, সমাজের পতন, সবগুলোর যে ইনেট কারণ তিনি প্রমাণ দেখিয়েছেন এবং তার যে তত্ত্ব এটা তার 7 শতাব্দী চলে গেছে, আমরা তার পরবর্তী সময়ে আমরা বারবার সেই তত্ত্বের প্রমাণই দেখতে পেয়েছি। অর্থাৎ ক্ষমতার পালাবদল বা সবকিছু নিয়ে তিনি যা করেছেন এটা আমাদের জন্য একটা ম্যাগনাম অপাস। তিনি যা করে গিয়েছেন, আমরা অ্যাজ এ মুসলিম এটা আমাদের জন্য একটা ফেইলিয়ার যে আমরা আসলে তাকে গুরুত্ব দিতে পাই নাই। বাট এই যে আজকে আলাপ হচ্ছে, আজকে আমরা উস্তাদের সাথে বসেছি, যে ইবনু খালদুন চর্চা নিয়ে যে কথাগুলো হচ্ছে, আমার তো মনে হয় এটা একটা সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে যে আমাদের সামনে একটা সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে যেখানে আমরা বুদ্ধিবৃত্তিক ভাবে চর্চা করব। ইবনু খালদুন আমাদের কাছে কার্ল মার্কস, ওয়েবার বা তাদের চাইতেও আমাদের কাছে বেশি প্রাসঙ্গিক হবে বলে আমরা বিশ্বাস করি। আর এই লক্ষ্যে অর্থাৎ বাংলা ভাষায় যে বুদ্ধিবৃত্তিক চর্চা ইসলামের এটাকে প্রাসঙ্গিক করার লক্ষ্যে কিন্তু দা মুসলিম মাইন্ডস কাজ করে যাচ্ছে। তারই ভারী ধারাবাহিকতায় আজকে আমরা ইবনু খালদুনকে নিয়ে পডকাস্ট করেছি। আমরা আশা করছি উস্তাদ ইমরান হোসেন নাইম আমাদের যে সময় দিয়েছেন তাকে এটার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এটাও প্রত্যাশা করছি আপনি আমাদেরকে সামনে আরো সময় দিবেন না উস্তাদ? ইনশাআল্লাহ। and again জাযাকুমুল্লাহ for having me here. এটা খুব সুন্দর একটা বিষয় ছিল, যদিও আমি আপনাদের বিষয় অনুযায়ী বা সেভাবে যেটা আমি আলোচনার জন্য সেভাবে আসলে উপযুক্ত বা আমি আলোচনা সেরকম ইউজ টু না, এই জন্য আসলে আপনাদের মানে দর্শকদের চাহিদা বা এই যে টপিক অনুযায়ী হয়তো বা আমার কথা কতটুকু কি হয়েছে জানি না। তবে আমি যদি একটু শেষ করি এইভাবে যে মুকাদ্দিমা আমরা কেন করব, যেটা বললাম যে মুকাদ্দিমা আমরা করব হচ্ছে রাজনৈতিক লিটারেসি অর্জনের জন্য। যদি আমরা রাজনৈতিকভাবে আমরা যদি সামনে আগাতে চাই তাহলে আমাদের মুকাদ্দিমার বিকল্প নেই। সো অ্যাগেন জাযাকুমুল্লাহ ফর হ্যাভিং মি হিয়ার, এবং ইনশাআল্লাহ আশা করি সামনে আপনাদের সাথে আরো কথাবার্তা হবে এবং ইবনে খালদুন চর্চার বিষয় আরো এগিয়ে যাবে। এবং এই যে একটা অনুষ্ঠান মুসলিম মাইন্ডস কোর্স করেছে, মুসলিম মাইন্ডসের প্রতি কৃতজ্ঞতা। আশা করি তারা ইবনে খালদুনকে নিয়ে আরো অনেক বিভিন্ন কাজবাজ করবে, শুধু এবং পডকাস্টই না, লেখা এবং আরো যত ধরনের কাজ করা যায় সেটা তারা ইনশাআল্লাহ করবে এবং এগিয়ে যাবে। জাযাকুমুল্লাহ খাইরান।
আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই চিন্তার জাগরণকে আপনারা জারি রাখবেন, এটাই আমরা কামনা করি। আমাদের এই আলোচনাগুলো পথপ্রদর্শক হয়ে যাক আপনাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।